সবাইকে সালাম ও শুভেচ্ছা জানিয়ে মিট দ্য মাইন্ডের আরেকটি এপিসোড শুরু করছি। আজকে যারা মিট দ্য মাইন্ডের রেগুলার দর্শক শ্রোতা আছেন তারা জানেন আজকে আমাদের অতিথি হিসেবে আছেন আতিয়া আমিন। আতিয়া আমিন, আপনি যদি নিজের পরিচয়টা নিজে দিতেন সেটাই ভালো হতো। আমি আপনাকে ফ্লোরটা ছেড়ে দিচ্ছি কিছুক্ষণের জন্য। আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। ফার্স্ট অফ অল থ্যাঙ্কস আ লট আমাকে ইনভাইট করার জন্য আপনার শোতে। আর আমার সম্পর্কে হচ্ছে আমি আতিয়া আমিন। আমি এখানে কানাডাতে মন্ট্রিয়ালে ম্যাকগিল ইউনিভার্সিটিতে পিএইচডি করছি এখন হিউম্যান জেনেটিক্সে। আর আমি এর আগে বাংলাদেশে মাইক্রোবায়োলজি ডিপার্টমেন্টে ঢাকা ইউনিভার্সিটিতে আন্ডার গ্রাজুয়েট করেছিলাম। আমি গ্রাজুয়েট করেছি 2016-এ। অ্যান্ড দেন আমি আমেরিকায় চলে আসি মাস্টার্স করার জন্য। ইউনিভার্সিটি অফ সাউথ ডাকোটাতে মাস্টার্স করি আমি মলিকুলার বায়োলজিতে। এই তো আমার ক্যারিয়ার ট্রাজেক্টরিটা কাইন্ড অফ এরকম একটু কি বলবো আনকনভেনশনাল ইন এ সেন্স যে অনেক সুইচিং হয়েছে আর কি ফ্রম ডিফারেন্ট সাইডস, মাইক্রোবায়োলজি টু মলিকুলার বায়োলজি, অ্যান্ড দেন আই started working in bioinformatics. So currently I'm doing computational genomics আর কি। সো এই হচ্ছে ক্যারিয়ার ওয়াইজ আর কি আমার ব্যাকগ্রাউন্ড। আচ্ছা, ইন্টারনাল কম্পিউটেশনাল জেনোমিক্স খুব ক্যাচি একটা টপিক, বাট আজকে রিসার্চ নিয়ে কোনো কথা নাই। আজকে শুধু আমরা কথা বলবো আমাদের যেই বিভিন্ন শিক্ষার্থীরা আছেন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে, উনাদেরকে আমরা দেশের বাইরে পাঠাতে চাই। সেটার অনেক কারণ হতে পারে, ব্রেন ড্রেন, অনেকে কমপ্লেন করতে পারেন। আমি সেই ডিসকাশনও যাব না। আমরা শুধু আজকে আলোচনা করব যে উনারা বাইরে যাবার প্রক্রিয়াটা কিভাবে আরো সহজ করতে পারেন, কি কি উপায় অবলম্বন করলে সেই বিষয়গুলো আর কি ওনাদের জন্য ইজি গোয়িং হবে। তো প্রথম একটা প্রশ্ন আমি এই মানে সম্বন্ধে করতে চাই, যদি কেন আমরা বাইরে পড়তে যাব, দেশে কি ভালো গবেষণা হয় না? অনেকে হয়তো এই প্রশ্নটা করতে পারবেন, তো আপনাকে। হ্যাঁ, খুবই ইন্টারেস্টিং প্রশ্ন। আসলে কেন আমরা বাইরে যাব, আসলে এটার ডিফারেন্ট পার্সপেক্টিভ হতে পারে। মানুষ এক একজনের হয়তো রিজনিং এক এক রকম থাকবে। আমি আমার সাইড থেকে যেটা রিজনিং আমার জন্য ছিল সেটা হচ্ছে যে আমার জন্য বাইরে পড়তে যাওয়াটা শুধুমাত্র জাস্ট একটা ডিগ্রি অর্জন করার জন্য ছিল। মানে ইট ওয়াজ বিয়ন্ড দ্যাট আর কি, যে আমার নিজের কমফোর্ট জোনটাকে ভাঙা, আরো এক্সপোজার বাড়ানো, মানে আরো অনেক কিছুই পরবর্তীতে অ্যাড হয়েছে আমি যখন দেশের বাইরে পড়তে গেলাম বা এত বছর যেহেতু বাইরে আছি। এখন আমার কাছে মনে হয় যে আমি যদি এই অপরচুনিটিটা না নিতাম তাহলে হয়তো আমি খুবই ডিফারেন্ট একটা মানুষ হতাম আর কি। তো এটা নিজের সেলফ গ্রোথের সাথেও একটা আর কি রিলেশন আছে, যে আমি যতখানি নিজের এক্সপোজার বাড়াবো, দেশের বাইরে গেলে মানুষ কি হয়, আরো অনেকগুলো দেশের স্টুডেন্টের সাথে হয়তো পরিচয় হয়, তাদের কালচার সম্পর্কে, তাদের মানে অনেক কিছু সম্পর্কে জানা, প্লাস যেটা বললাম যে নিজেকে একটা নতুন এনভায়রনমেন্টে ডিসকভার করা, ওখানে অ্যাডাপ্টেশন, প্লাস ওখান থেকে নিজের গ্রোথ, দ্যাট ইজ মোর ইম্পর্টেন্ট আমার কাছে মনে হয় আর কি। সো শুধু পড়তে যাওয়া মানে শুধু ডিগ্রির জন্য না, এইসব আর কি, এটা একটা রিজন। আর হ্যাঁ, দেশে ভালো গবেষণা হয় কিনা এটা নিয়ে মন্তব্য করাটা আসলে আমার মনে হয় না আমার জন্য খুব যুক্তিযুক্ত হবে, কারণ আমার যে গবেষণার যে সূচনা এটা আসলে দেশে খুব একটা হয়নি, টু বি অনেস্ট। আমি আন্ডার গ্রাজুয়েট রিসার্চ করেছি কিছুদিন একটা ল্যাবরেটরিতে, বাট সেটা খুবই আর কি বলতে গেলে ইন্ট্রোডাক্টরি একটা ব্যাপার ছিল। আমার মূল যে গবেষণা মানে ইন্ডিপেন্ডেন্ট রিসার্চ যেটা, সেটা আসলে দেশের বাইরে হয়েছে। তো এই জন্য খুব একটা বেশি আসলে দেশের গবেষণা সম্পর্কে ওইভাবে আমার প্রত্যক্ষ মানে অভিজ্ঞতা নাই, কিন্তু আমি জানি যে অনেক ভালো গবেষণা হয়। মানে ইভেন আমি অনেক ল্যাব ফলো করি, তাদের কাজ ফলো করি, অবশ্যই ভালো গবেষণা হয়। অ্যাজ এ হোল কি রকম সিনারিও এটা আসলে আপনারাই ভালো বলতে পারবেন। অনেক সময় স্টুডেন্টরা মনে করে যে আসলে দেশে ভালো গবেষণা হয় না বা স্কোপটা কম। আমি মনে করি পার্সপেক্টিভ চেঞ্জ হয়েছে, দেশে অনেক ভালো কাজ করা যায় এবং এখান থেকেও আসলে অনেকে চাইলে পোস্ট ডকের জন্য বা পিএইচডির জন্য এখানে মাস্টার্স করে ভালো ভালো ইউনিভার্সিটিতে যেতে পারে। তবে অনেক সময় অনেক স্টুডেন্টরা হচ্ছে দেশের বাইরে যাওয়া নিয়ে অনেক রকম শঙ্কা থাকে, যেমন অনেকে ভাবে যে কালচারাল শক একটা বিষয়। পার্সোনালি আমি যখন কেমব্রিজে পড়তে গিয়েছিলাম আমি নিজে কখনো এই বিষয়টা ফিল করিনি, বাট অনেকেই ফিল করেন। এই জন্য প্রত্যেকটি ইউনিভার্সিটিতে স্টুডেন্টদের কাউন্সেলিং এর জন্য অনেক ধরনের উইং থাকে। তো আপনার ক্ষেত্রে বিষয়টা কি, আপনি কখনো বিষয়টা ফেস করেছেন বাইরে গিয়ে, যে কালচারাল শক বা রিলেটেড কোনো কিছু, যেটা আপনি আমেরিকায় ছিলেন, আপনার কাছে কি মনে হয়? অ্যাবসলিউটলি, এটা
খুবই নরমাল একটা বিষয় আমার মনে হয় যে মানে কালচারাল শকটা ফিল করা, এবং ওটা আরো আসলে এটা ডিপেন্ডও করে আমি কোথায় যাচ্ছি, ডিপেন্ডিং অন কোথায় যাচ্ছি। কারণ আমেরিকাতেও গেলেও যে মানে এক একটা স্টেটে এক এক রকমের মানে ডাইভার্সিটি, এক এক রকমের অনেকে বাংলাদেশি কমিউনিটি খোঁজে, সেখানে কত বড় কমিউনিটি কত ছোট কমিউনিটি, আমি কতখানি শখ নিতে চাই এটাও একটা বিষয় আর কি। তো আমার ক্ষেত্রে ব্যাপার, হ্যাঁ আমার ক্ষেত্রে ব্যাপারটা যেমন ছিল যে আমি আমার অপশন ছিল দুটো, একটা হচ্ছে টেক্সাস আর একটা হচ্ছে সাউথ ডাকোটা। সো ইটস ভেরি ডিফারেন্ট মানে অপশনস আর কি। তো টেক্সাসে গেলে অবভিয়াসলি আমার কালচারাল শখ হয়তো কিছুটা হলেও কম হতো, লাইক ধরেন আমার ওয়েদার ওয়াইজ অ্যাডাপ্টেশন কম করতে হতো, প্লাস ওখানে বাংলাদেশি কমিউনিটি ওয়াজ ভেরি মানে বিগ। কিন্তু আমি somehow for some reason that we can discuss later, I decided to go to South Dakota, which is a bit remote place. এবং ওখানে যাওয়ার পর যেটা হয় যে আমার কালচারাল শখ বলতে অনেক কিছুই, লাইক আমার প্রথম উইন্টার এনকাউন্টার করা, ইট ওয়াজ সিভিয়ার উইন্টার, ওখানে ঠান্ডা খুবই খুবই মানে ঠান্ডা আর কি। সেটা অ্যাডাপ্টেশন করা, একটা মোটামুটি কোয়াইট একটা প্লেস, আমাদের এখানে আমরা যেমন সার্বক্ষণিক অনেক মানুষ দিয়ে সার্বক্ষণিক সারাউন্ডেড থাকি না, ফ্যামিলি ফ্রেন্ডস এভরিবডি। হ্যাঁ, তো ওখানে ওটাও একটা অ্যাডাপ্টেশন যে আমি কতখানি ঠিক লোনলি বলবো না, মানে আমার ইন্ডিপেন্ডেন্ট লাইফটাতে আমার মানে অ্যাডাপ্ট করা আর কি। সেটা একটা ইনিশিয়াল একটা মানে শখ না, ঠিক মানে একটা ভালোই চ্যালেঞ্জ আর কি, ওটা ওভারকাম করা। এগুলো থাকে, বাট আপনি যেটা বললেন যে এই জিনিসগুলো ওভারকাম করার জন্য ইউনিভার্সিটি গুলো মূলত ভালোই তাদের মানে তাদেরও এরকম সিস্টেম আছে যেখানে আপনাকে কমফোর্ট মানে ফিল করানো, ট্রাই করানো, লাইক ইন্টারন্যাশনাল ক্লাব থাকে ওদের, কাউন্সিলিং তো থাকেই। আর ওভারঅল আমার কাছে মনে হয় যে এটা নিজেরও একটা আউটলুকের ব্যাপার, কেন যে আমি কতখানি চেষ্টা করবো ওখানকার লোকাল কমিউনিটিতে ইন্টিগ্রেট করার জন্য। অনেক সময় যদি এটা খুব বেশি একটা কি বলে মানে ব্যারিয়ার কাজ করে যে আমি আসলে আমার জায়গাটাতেই থাকবো, আমি এখান থেকে আর মার্চ করার ট্রাই করবো না, এই মেন্টালিটিটা থাকলে কিন্তু অনেক সময় এটা পরে অনেক সমস্যা করে আমার কাছে মনে হয়। আমিও সেটা। আমরা স্পেসিফিক কোশ্চেনে চলে যাই, যেহেতু টপিকটা খুব আমরা স্পেসিফিক রেখেছি এবং আমরা চেষ্টা করব খুব একটা নির্দিষ্ট টাইমের মধ্যে এটাকে সেরে ফেলতে, এরপরে যারা কমেন্ট করবেন সেটা। দর্শক আপনাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে আমাদের এই ভিডিও লিংকের নিচে করতে পারেন, আমরা সেগুলো ডিরেক্টলি অ্যাড্রেস করব লাইভ চলাকালীন সময়। সো শুরু করছি। প্রথম প্রশ্ন যেটা, যে আমি বাইরে পড়তে যাব, সিদ্ধান্ত নিলাম এবং কাজও শুরু করলাম, আমার ঠিক কতদিন সময় লাগবে বাইরে যেতে? আচ্ছা, অথবা বাইরে যাওয়ার ঠিক কতদিন আগে থেকে আমার পরিকল্পনা গ্রহণ করা উচিত? আচ্ছা, হ্যাঁ, খুব প্রশ্ন। এখানে মানে সিদ্ধান্ত নিলাম এবং সিদ্ধান্তটা আসলে কখন নিয়েছি এটা একটা মানে প্রশ্ন আর কি। যে আমি যদি ধরেন আন্ডার গ্রাজুয়েটে পড়ছি, আমি যদি একদম ফাইনাল ইয়ারে গিয়ে সিদ্ধান্তটা নিই তাহলে আমার টাইম লাইনটা একরকম হবে। আবার আমি যদি একটু আর্লি লাইক সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার থেকে একটু প্ল্যান করা শুরু করি তাহলে আমার টাইম লাইনটা আমি আরেক রকম বলবো। লাইক ফর এক্সাম্পল এখন যদি আমি চিন্তা করি যে মানে এভারেজ একটা টাইম কতদিন লাগে একটা প্যাকেজ রেডি করতে, মানে আমি নর্থ আমেরিকার কথাই মোর স্পেসিফিক্যালি বলছি আর কি। ওখানে অ্যাপ্লিকেশন প্যাকেজ অ্যাটলিস্ট আমার সময় যেমন ছিল, আমাদের কিছু স্ট্যান্ডার্ডাইজ টেস্ট দিতে হতো, এখন হয়তো অনেক জায়গায় এটা উঠিয়ে দিয়েছে, লাইক জিআরই অনেক জায়গায় এখন আর ম্যান্ডেটরি না। তো সেক্ষেত্রে কিছুটা হয়তো সময় মানে হয়তো মানে কমে যাবে আর কি প্রিপারেশনের দিক থেকে। কিন্তু আমার মনে হয়েছে যে আমি যদি অ্যাটলিস্ট বছরখানেক হাতে রেখে শুরু করতাম তাহলে আমার জন্য আরো অনেক অনেক মানে ইজিয়ার হতো, এরকম মনে হয়েছে আর কি। বাট ডেফিনেটলি আমি অনেকে এরকমও চিনি যারা ধরেন 4 মান্থস 5 মান্থসের মাথাতেও মানে পুরো জিনিসটা গুছিয়ে ফেলতে পেরেছে। বাট ইট ডিপেন্ডস মানে আমি কতখানি অ্যাভেইলেবল আমার পুরো টাইমটা দেওয়ার জন্য। কারণ অনেক সময় আমি যদি কোর্স ওয়ার্ক, আমার এক্সামস, আমার সবকিছু একসাথে মেইনটেইন করে আমি অ্যাপ্লাই করতে চাই, দেন ইটস গোনা টেক লঙ্গার। সো স্টার্ট তার মানে হচ্ছে অনেক জায়গায় এখন জিআরই লাগছে না, না টোফেলের রিকোয়ারমেন্ট তো ম্যান্ডেটরি, টোফেল তো লাগছে, রাইট? হ্যাঁ, টোফেলের রিকোয়ারমেন্ট লাগছে এবং অনেকে টোফেলের মানে অল্টারনেটিভ হিসেবেও আরো কিছু কিছু টেস্ট এসেছে মনে হয়। আইএলটিএস তো আগে থেকে ছিল, আইএলটিএস অনেকে সো হ্যাঁ মানে আমার কাছে মনে হয় যে প্রিপারেশন আমি মনস্থির করলাম and then if I have at least 6 months তাহলে is good enough. একটা বিষয় হচ্ছে একটা বাজেটিং এর বিষয়। অনেক সময় স্টুডেন্টদের হচ্ছে বিভিন্ন ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করার জন্য একটা ফিস লাগে। এখন
মানে এটাও কতগুলো ইউনিভার্সিটি ঠিক টার্গেট করলে সাকসেস রেটটা কিরকম হয় এটা জানি, পার্সেন্ট টু পার্সেন্ট ভ্যারি করবে, বাট সেরকম কোনো টিপস ট্রিক্স আছে যে যেগুলো অ্যাপ্লাই করলে মানে স্টুডেন্টদের সাকসেস রেট বাড়বে? আমরা আলোচনায় আসবো শেষের দিক বা পরের দিকে, বাট আমি একটু মানে যে কোয়েশ্চেনগুলো আমার লাইনে লেখা আছে আমি সেগুলোতে যাই। সো সেকেন্ড কোয়েশ্চেনে যেটা যাই, বাইরে আবেদন করার ক্ষেত্রে উপযুক্ত সময় কখন, অনার্স পড়ার সময় নাকি পাশ করার পর? হ্যাঁ, এটা তো খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। আসলে এটাও ডিপেন্ড করে পার্সন টু পার্সন, বিকজ কেউ মানে বেশি চ্যালেঞ্জ নিতে চায় বা পারবে, আর কেউ চায় না। হ্যাঁ, অনার্স করার ঠিক পরপর যদি কেউ বাইরে অ্যাপ্লাই করতে চায়, বা একদম মানে আমি বলবো যে অনার্স করার পরপর যদি কেউ শুরু করতে চায়, তাহলে এটা ইজ গোনা বি চ্যালেঞ্জিং ফর সেভারাল রিজন। হ্যাঁ, যেটা আমি ফেস করেছি পার্সোনালি, এন্ড আই হ্যাড নো ওয়ান টু টক অ্যাবাউট ইট। সো ব্যাপারটা হচ্ছে যে যেহেতু আমার রিসার্চে এক্সপোজারটা সেভাবে মানে গড়ে ওঠে না আন্ডারগ্র্যাডে, যখন আমি দেশের বাইরে গিয়ে একদম স্ক্র্যাচ থেকে আমার রিসার্চ শুরু করব বা পড়াশোনা মানে পিএইচডি বা মাস্টার যেটাই করি শুরু করব, সেটা ইজ গোনা টেক টাইম। মানে ওই ব্যাকগ্রাউন্ডটা সেট করার জন্য, শিখার জন্য, ইনিশিয়ালি স্কিলটা ডেভেলপ করতে অনেকটা সময় কিন্তু চলে যায়। হ্যাঁ, অ্যাটলিস্ট 1 or 2 ইয়ার্স চলে যায়। এবং ওই সময়টা ইজ নট ইজি, বিকজ আমি একই সাথে নিজের স্কিল ডেভেলপ করছি, আমি স্ক্র্যাচ থেকে সবকিছু করছি, এট দ্য সেম টাইম আমি অ্যাডাপ্টও করছি, যেটা হয়তো অনেকের ক্ষেত্রে হয়তো জিনিসটা বাই ডিরেকশনাল না হয়ে ইউনিডিরেকশনাল হয়, যে আচ্ছা হ্যাঁ আমি এখন এই জিনিসটাতেই ফোকাস করবো মেইনলি। কিন্তু আমি যখন একটু আর্লি এই প্ল্যানটা করব, তখন আমাকে এই ডিফারেন্ট চ্যালেঞ্জেস গুলো নিতে হবে, হ্যান্ডেল করতে হবে। সো ওইটা আমি যদি ওকে থাকি, তাহলে ওকে, দ্যাটস ফাইন, বেটার, বিকজ দেন ইউ ক্যান সেভ সাম টাইম। কারণ আমাদের যেটা হয় যে, অ্যাটলিস্ট আপনি তো ভাই মনে হয় দেখেছেন যে, আমি এখানে দেখি যে স্টুডেন্টরা সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার, ইনফ্যাক্ট অনেকে ফার্স্ট ইয়ার থেকে আন্ডারগ্র্যাড থেকে রিসার্চ করে, এবং দে আর সো ওয়েল প্রিপেয়ার। যখন ওরা পিএইচডি শুরু করে, বাই দ্য টাইম দে স্টার্ট পিএইচডি, দে নো এ লট অলরেডি, এবং ওরা অনেক এগিয়ে থাকে। মানে দে আর সো স্মার্ট, এবং আমাদের স্টুডেন্টরাও কিন্তু অনেক স্মার্ট। ইটস জাস্ট দ্যাট যে দে ডোন্ট গেট দ্য এক্সপোজার প্রবাবলি আর্লি। হ্যাঁ, কিন্তু ওইটা যদি আমি করতে পারি, তাহলে তো আমি খুবই ভালো। আমি কাইন্ড অফ একটা কম্পিটিটিভ জোনে থাকলাম, যে ওদের মানে স্ট্যান্ডার্ডাইজ একটা ফেজে থাকলাম আর কি। আমার কাছে এই জায়গায় যে জিনিসটা মনে হয়েছে যে দ্য কনফিডেন্স ওভার ইংলিশ, এটা ম্যাটার করে। So just because they can speak in English, they can like express their ideas like really well, এবং হচ্ছে খুব সাবলীল ভাবে, প্রাণবন্ত ভাবে। এবং আমরা যখন এদেশ থেকে ওই দেশে যাই, আমাদের ওই জিনিসটা শিখতেই সময় লাগে, যে আসলে how to talk like a native English speaker. যেমন আমার ক্ষেত্রে যেটা আমি আগেও বলেছিলাম, যে আমি গিয়ে প্রথম 3 মাস আমার বস কি বলে সেটা আমি বুঝতাম না, মানে লিটারালি আমার মাথার উপর দিয়ে যেত, বিকজ অফ হিজ অ্যাকসেন্ট। সো আমার ল্যাবমেট ছিল, সে লন্ডনের ছিল, কিন্তু লন্ডনের অ্যাকসেন্ট খুবই খারাপ, বাট সামহাউ বিকজ আমরা একসঙ্গে পাশাপাশি বেঞ্চ শেয়ার করতাম বা ব্যাক টু ব্যাক চেয়ারে বসতাম, ওর কথা শুনতে শুনতে আমি ওর ইংলিশটা ভালো বুঝতে পারতাম। সো এভরি টাইম আমার বস এসে আমাকে কিছু কমেন্ট করতো, আমি ওকে জিজ্ঞেস করতাম যে ও কি বলে গেল, because আমি তার 50% কথা ক্যাচ করতে পারিনি। ইট হ্যাপেন্ড লাইক 3 months, দেন আফটার দ্যাট আমি অ্যাডাপ্ট করেছি। সো এটা একটা বিষয় যে যারা নেটিভ স্পিকার থাকে, ওই দেশের কালচারে গড়ে ওঠে, তারা ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ার না থাকার কারণে সহজেই সেটাকে ধরতে পারে। বাট আমাদের স্টুডেন্টরা যারা যেই ল্যাবে গেছে সবাই কিন্তু খুব ভালো করে, তার মানে আমাদের পটেনশিয়াল আছে অবশ্যই। এবং ইভেন্চুয়ালি আমরা সায়েন্সে, আমাদের ছেলেপেলে সায়েন্সে কিন্তু ভালো কন্ট্রিবিউট করে, রাইট? সো পরের প্রশ্নে আসি, কেউ অনার্স পাশের পর প্রসেস শুরু করলে কিরকম সময় হাতে নিয়ে চিন্তা করা উচিত? একটু কভার করে ফেলেছি অলরেডি, মনে আপনি বলেছেন যে জিআরই থাকলে একরকম না, ডিপেন্ড করে ইউনিভার্সিটি রিকোয়ারমেন্টের উপরে। সো আমি তারপর কোশ্চেনে চলে যাই, যে যদি পড়াশোনার পাশাপাশি বিভিন্ন ইউনিটে আবেদনের ক্ষেত্রে আবেদনের বিষয়টি কিভাবে পরিকল্পনা গ্রহণ করা উচিত? মানে আমি পড়াশোনা করছি, আমি স্টুডেন্ট, আমি আবেদন করতে চাই, সো আমাকে আমার হচ্ছে যে কিভাবে সবকিছুকে সাজাতে হবে। এখানে অনেকগুলো বিষয় থাকতে পারে, ইউনিভার্সিটি অ্যাডমিশন, প্রফেসরকে ইমেইল করা, আমার সাবজেক্ট সিলেকশন, প্লাস হচ্ছে যে ইংলিশের রিকোয়ারমেন্ট, সেগুলো তো আছে। সো এই বিষয়গুলোকে আসলে কিভাবে সমন্বয় করা যায়? খুবই নাইস কোশ্চেন। সো এখানে হচ্ছে যে মানে অ্যাপ্লিকেশন প্যাকেজের ব্যাপারটা তো খুবই আলাদা, ওটা আস্তে আস্তে মানুষ যখনই তাদের সুযোগ হয় তারা শুরু করতে পারে প্রিপেয়ার করা। কিন্তু আমি একটু ব্যাকে যাব, মানে পরিকল্পনা বলতে যেটা বোঝায় যে আমি কি করলে, কি টাইপের স্ট্র্যাটেজি আমি মেনটেন করলে, যখন আমি রানিং স্টুডেন্ট
সেটা আমাকে ফিউচারে তখন মানে হেল্প করবে অ্যাডমিশন প্রসেসটাতে, সেটার পরিকল্পনাটা কেমন হওয়া উচিত। আমি যখন চিন্তা করব, ডিসাইড করব যে আচ্ছা হ্যাঁ আমি হায়ার স্টাডিজের জন্য অ্যাপ্লাই করব, আমি নর্থ আমেরিকান ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করব, দ্য ফার্স্ট থিং দ্যাট আই নিড টু নো যে আচ্ছা আমি রিসার্চ তো করতে চাই, তাই না? তো আমার রিসার্চের জন্য তো আমাকে ওখানে আমাকে দেখাতে হবে, আমাকে ইন্টারেস্টটা শো করতে হবে যে আমি এই এই টপিকে ইন্টারেস্টেড এবং আমি আপনার ল্যাবে কাজ করতে চাই। সো এখানে রিসার্চের ব্যাকগ্রাউন্ডটা বিল্ড আপ করাটা একটা খুবই ইম্পর্টেন্ট অ্যাসপেক্ট আমার কাছে মনে হয়, সেটা যে ক্ষেত্রেই হোক, যেটা আমি যদি আন্ডারগ্র্যাড থেকে হই বা মাস্টার্স পরে হই বা যেটাই হই, আমার রিসার্চের ব্যাকগ্রাউন্ডটা শুরু থেকে আস্তে 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 অল্প অল্প করে বিল্ড আপ করার ট্রাই করাটা, এটা একটা পরিকল্পনার পার্ট হওয়া উচিত। যে আমি জানি যে আমি হ্যাঁ আমি অনার্সের পর অ্যাপ্লাই করবো, তাহলে আমি একটু চেষ্টা করবো যে সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার থেকে কোথাও একটু কাজ করা যায় কিনা, কোথাও একটু রিসার্চ এক্সপিরিয়েন্স মানে রাখা যায়, নেওয়া যায় কিনা, যেটা আমি মেনশন করতে পারবো, যেটা আমার প্রফেসরের সাথে ইন্টারভিউ এর সময় হোক অথবা আমি যখন স্টেটমেন্ট অফ পারপাস লিখবো সেখানে মেনশন করার জন্যই হোক, এইটা আমাকে একটু আর্লি স্ট্র্যাটেজিক ওয়েতে প্ল্যান করতে হবে। আচ্ছা আমার এটা দরকার, এটা বিল্ড করা দরকার। অ্যান্ড দেন যেটা আপনি আরেকটা কথা বললেন যে ইংলিশের ব্যাপারটা, যে কমিউনিকেশন বলেন বা হ্যাঁ স্ট্যান্ডার্ডাইজ টেস্ট তো মানুষ দেয়, ওটা হয়তো অনেকে খুব কম প্রিপারেশন নিয়েও দেয় এবং ওটা উতরেও যায়, সেটা ওকে, সেটা ফাইন। বাট মানে হোয়াট হ্যাপেন্স যে এর পরের অ্যাসপেক্ট যখন আমি যাই তখন আমার কমিউনিকেশন যত ইজিয়ার হবে আমার জন্য সেখানে অ্যাডাপ্ট করা, প্লাস সাকসেস মানে বিল করাটাও ইজিয়ার তখন, যে আমি আচ্ছা আমি ইজিয়ার, আমি কমফোর্টেবল কমিউনিকেট করতে। তো ওটাও একটা প্রিপারেশনের পার্ট থাকলে ভালো। আমি যদি একটু আগে থেকে একটু চেষ্টা করি ইংলিশে একটু কমিউনিকেশন করতে, একটু স্কিল বাড়াতে, সেটা অনেকভাবেই হতে পারে, নিজেদের ফ্রেন্ড জোনে হতে পারে বা নিজেও হতে পারে, এখন তো অনেক অনেক রিসোর্সেস আছে। তো এটাও চেষ্টা করার, এটা পরিকল্পনার একটা পার্ট হওয়া উচিত আমি মনে করি। আচ্ছা আর হচ্ছে এখন পড়াশোনার পাশাপাশি এখানে আরেকটা এসপেক্ট হলো যে আমি কতখানি এমফাসাইজ দিব কোন 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 দিকে, মানে আমি যেহেতু অ্যাপ্লাই করবো অ্যাপ্লিকেশনের দিকে আমার একটা বড় সময় ইনভেস্ট করতে হচ্ছে, আবার অ্যাট দ্য সেম টাইম আমি রানিং স্টুডেন্ট, সো আমার নিজের একাডেমিক রেজাল্টস মেনটেন করাটা ইজ ভেরি ইম্পর্টেন্ট। সো অনেক সময় যেটা হয় যে অনেকের ক্ষেত্রেই এই জিনিসটা ব্যালেন্স করতে পারে না, একদিকে ফোকাস করার কারণে হয়তো রেজাল্টটা খারাপ হয়ে গেল, অথবা রেজাল্ট, এটা অনেকে ভয় পায় যে আচ্ছা আমি যদি এইদিকে বেশি ফোকাস করি আমার হয়তো রেজাল্ট ভালো নাও হতে পারে, তখন সেটা আমাকে আমার অ্যাডমিশনের ক্ষেত্রে কতখানি ইম্প্যাক্ট ফেলবে, এটাও একটা প্রশ্ন আর কি, যেটা আমি অনেক ফেস করেছি যে হ্যাঁ তুমি কেন, কারণ আমি হয়তো আমার রেজাল্ট হয়তো সামান্য একটু জিপিএ হয়তো সামান্য একটু কমে গেল, কিন্তু সেটা আবার এখানকার দৃষ্টিভঙ্গিতে বেশ অনেকটাই ডিগ্রেড করা, কিন্তু হয়তো বা আমার অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে সেটা খুব বেশি ব্যাটার করে না। তো এই জিনিসটা আর কি বুঝে শুনে একটা ব্যালেন্স ক্রিয়েট করা আগে থেকে, যে আচ্ছা আমি এতখানি চাই, আমি আমার রেজাল্টটা এর মধ্যেই সীমাবদ্ধ রাখতে চাই এবং আমি এই বাকি সময়টা আমার অ্যাপ্লিকেশনে ইনভেস্ট করতে চাই। এরকম আর কি প্ল্যান করাটা আসলে ইম্পর্টেন্ট অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে, এটাই আমার কাছে মনে হয় যে সাকসেস রেটটা অনেকটাই বাড়িয়ে দেয়, একটু আর্লি প্ল্যান করা। হ্যাঁ এখন মানে আরেকটা প্রাসঙ্গিক কোশ্চেন, তো বাইরে মাস্টার্স অথবা পিএইচডি আবেদনের ক্ষেত্রে পাবলিকেশনস এর গুরুত্ব কতটুকু, মানে কতগুলো পাবলিকেশন থাকা উচিত? অনেকেই খুব ইন্টারেস্টেড হয় স্টুডেন্ট অনেক সময় যে আমি রিভিউ আর্টিকেল লিখে ফেলি অথবা আমি সেকেন্ডারি ডেটা নিয়ে কিছু করে ফেলি, এগুলো কি আদৌ হেল্প করে? আসলে হেল্প করে? হ্যাঁ পাবলিকেশনের গুরুত্ব তো আছে, মানে এটা তো অস্বীকার করার কোনো কারণই নাই যে পাবলিকেশনের গুরুত্ব নেই, পাবলিকেশনের গুরুত্ব আছে, কিন্তু এটাও মনে রাখতে হবে যে অ্যাপ্লিকেশন যখন মানে অ্যাডমিশন কমিটি দেখে তাদের মাথায় শুধুমাত্র পাবলিকেশন কিন্তু তার রিসার্চ পটেনশিয়ালের একমাত্র ইন্ডিকেটর না, দেয়ার আর সেভারাল আদার থিংস যেটা তারা দেখে। এবং আরেকটা ব্যাপার যে একটা স্টুডেন্ট বাংলাদেশ থেকে বা সাউথ এশিয়ান কান্ট্রি বা অন্যান্য কোথা থেকে অ্যাপ্লাই করছে, তার ব্যাকগ্রাউন্ড কি, সেটার উপর ডিপেন্ড করে কিন্তু তারা তাদের রিসার্চ পটেনশিয়ালটাকে জাজ করবে। মানে ইটস নট লাইক যে একটা আমেরিকান স্টুডেন্ট অ্যাপ্লাই করলো আর একটা বাংলাদেশি স্টুডেন্ট অ্যাপ্লাই করলো, they are going to compare the count of publication, যাচ্ছে ওর 5টা পাবলিকেশন আছে ওর 10টা পাবলিকেশন আছে, ব্যাপারটা এরকম না। ব্যাপারটা হচ্ছে যে আচ্ছা একটা বাংলাদেশি স্টুডেন্ট, তার রিসোর্সের লিমিটেশন আছে, তার সিস্টেমে অনেক ধরনের ডিফিকাল্টিস আছে, তো এই সকল অবস্ট্যাকল পার হয়ে সে যদি একটাও পাবলিকেশন করতে পারে, দ্যাট উড গেট লাইক মোর প্রেফারেন্স আই উড সে সামটাইমস। এবং যেটা বললাম যে পাবলিকেশন না থাকলে ফান্ডিং হবে না বা অ্যাডমিশন হবে না, এটা পুরোই ভুল,
কারণ আমার তো কোনো মানে পাবলিকেশন ছিল না আমি যখন অ্যাপ্লাই করেছি। আই হ্যাড নো পাবলিকেশন, বাট হোয়াট আই হ্যাড যে আমার কিছু রিসার্চ এক্সপিরিয়েন্স ছিল যেটা খুবই কাজে দিয়েছে। সো আমি বলবো যে যদি মানে অ্যাকচুয়ালি ভালো রিসার্চ করার ওরকম অপরচুনিটি না থাকে, মানে ওটার পিছনে অনেক সময় ইনভেস্ট করে অনেক মানে কি বলবো অনেক বেশি লেগে না থেকে হয়তো আমি চেষ্টা করতে পারি কম্পেনসেট করার। আচ্ছা আমি আমি রিসার্চের এক্সপিরিয়েন্সটা বাড়াই, আমি আমার জিপিএটা রেডি করি, আমি আমার স্ট্যান্ডার্ডাইজ টেস্টের স্কোরটা ভালো রাখি, যাতে আমি আর্গিউ করতে পারি যে ইফ ইউ গিভ মি অপরচুনিটি আই ক্যান ডু বেটার গুড রিসার্চ। আমার সেটা শো করতে হবে, ওটার প্রমাণ থাকতে হবে আর কি। এটাই। তাহলে আমি যদি আপনার পার্সোনাল কোশ্চেন একদম যদি এই ক্ষেত্রে করতে যাই, যে আপনি যখন থার্ড ইয়ারে তখন কি আপনি মাস্টার্স এর জন্য অ্যাডমিশন সিক করা শুরু করেন নাকি সেকেন্ড ইয়ারে শুরু করেছেন? আমি থার্ড ইয়ারে থাকতে আসলে প্রিপারেশন শুরু করি। আমি অ্যাপ্লিকেশনগুলো সাবমিট করি হচ্ছে ফোর্থ ইয়ারের ফলে, মানে ফোর্থ ইয়ারের ডিসেম্বরের দিকে আর কি, মানে যখন শেষ ফোর্থ ইয়ারটা প্রায় শেষের দিকে। হ্যাঁ 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 তখন। এখন যখন আপনি শুরু করেছেন তখন আপনার হাতে কোন স্কোরটা ছিল? জিআরই, টোফেল, আইএলটিএস, কোন স্কোরটা ছিল আপনার হাতে? আমার হাতে অনেস্টলি কোনো স্কোরই ছিল না যখন আমি শুরু করেছি। আমার হাতে স্কোর এসেছে হচ্ছে আমি ডিসেম্বরে অ্যাপ্লাই করেছি, আমার স্ট্যান্ডার্ডাইজ টেস্টের স্কোর জিআরই স্কোর এসেছে সামারে জুন জুলাইয়ের দিকে। আমি একটা ঈদের ভ্যাকেশনে জিআরই দিয়েছি আর একটা ঈদের ভ্যাকেশনে টোফেল দিয়েছি, এরকম একটা আর কি ছিল ব্যাপারটা। বাট হ্যাঁ খুবই মানে অত আগে থেকে আমার জিআরই টোফেলের স্কোর ছিল না। সো জিআরই টোফেলের স্কোরের উপর বেস করে কিন্তু আমি ইউনিভার্সিটি সিলেক্ট করি নাই, এটা একটা মানে ব্যাপার। তার মানে by the time you applied you have already completed your undergrad or you are still an undergrad student? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে আমার যখন অ্যাডমিশন অফার আসে সেটা তখনও আমার অনার্স এর রেজাল্ট আর কি দেয়নি, তখনও আমার অনার্স এর রেজাল্টটা হ্যাঁ হ্যাঁ পরের বছর এসেছে আর কি। আচ্ছা, সো আপনি মানে এক বছর এগিয়ে গেছেন মানে থিংকিং এ, যে আসলে অনেকে যে বলেছে আন্ডারগ্রেড শেষ করার পরে আবেদনের দিকে যায়, আপনি যেটা আগে থেকে শুরু করার কারণে আপনি রেজাল্ট বের হওয়ার আগেই মানে ইয়েটা পেয়েছেন, তার মানে এটা সম্ভব। এখন এই সমস্ত ক্ষেত্রে অনেক সময় স্টুডেন্টদের সংখ্যা থাকে যেটা যে আন্ডারগ্রেড অবস্থায় মাস্টার্সের জন্য আবেদন করলে ফান্ডিং কি আদৌ পাওয়া যায়? আপনি কি ফান্ডিং পেয়েছিলেন? ভেরি গুড কোয়েশ্চেন এবং খুবই ভ্যালিড কোয়েশ্চেন, কারণ ফান্ডিং ম্যানেজ করা ইজ ভেরি ডিফিকাল্ট মাস্টার্সের ক্ষেত্রে। আমি বলবো শুধুমাত্র যে লাইফ সায়েন্সে তা না, অন্য সব ফিল্ডে, কিন্তু অন্যান্য ফিল্ডে চাইতে লাইফ সায়েন্স আরো কঠিন। কারণ হচ্ছে যেটা বললাম যে এখানে হচ্ছে যে ওরা মানে অবভিয়াসলি দেখতে চায় যে রিসার্চের কি এক্সপেরিয়েন্স আছে তোমার, তোমার অবভিয়াসলি পাবলিকেশন বা এগুলো দেখতে চায় স্বাভাবিকভাবেই। এবং যখন এত এত স্টুডেন্ট অ্যাপ্লাই করে মাস্টার্স বা পিএইচডি পজিশনগুলোর জন্য ফান্ডিং এর জন্য। এখন ফর এক্সাম্পল ইন্ডিয়া বা চায়না থেকে যদি একটা স্টুডেন্ট অ্যাপ্লাই করে যার কিনা অলরেডি মাস্টার্স আছে, যার পাবলিকেশনও আছে, এখন আমিও অ্যাপ্লাই করছি, আমি এখানে কমপ্লিট করবো কিভাবে? আমি কিভাবে ইউনিক হব এখানে, আমাকে কেন নিবে? এই কোয়েশ্চেন গুলো তো তখন চলেই আসে। সো ফান্ডিং পাওয়াটা ইজ ডিফিকাল্ট, বাট এখানে একটু স্ট্র্যাটেজি মেনটেন করা দরকার। সেটা হচ্ছে যে আমি যখন জানবো যে এটা হচ্ছে আমার প্রোফাইল, আমার এক্সপেকটেশনটা রিলায়েবল হতে হবে, প্র্যাকটিক্যাল হতে হবে। আমি অবশ্যই যখন অনার্সের পরে অ্যাপ্লাই করব, আমার অ্যাপ্লিকেশনের মানে আমার প্রোফাইলটা এখনো সেভাবে বিল্ড আপ হয়নি, আমি এখনো করছি, মানে আমার এখন হচ্ছে আমি বলতে গেলে স্টেয়ার উঠানো ট্রাই করতেছি আর কি, ব্যাপারটা এরকম। তো ওইখানে আমি নিশ্চয়ই প্রথমেই হার্ভার্ড এমআইটি ট্রাই করবো না, আই উইল ট্রাই সামথিং দ্যাটস প্র্যাকটিক্যাল আমার জন্য। তো সেখানে ইউনিভার্সিটি চুজ করার একটা প্রশ্ন আসে, প্রফেসর চুজ করার একটা প্রশ্ন আসে। যেমন আমার ক্ষেত্রে আমি টেক্সাসে আমি যে ল্যাবটাতে চান্স মানে অ্যাডমিশন হয়েছিল, দ্যাট ওয়াজ এ ভেরি গুড ল্যাব, অনেক বড় ল্যাব, ওখানে হয়তো ডিফারেন্ট হতো আমার এক্সপেরিয়েন্স। কিন্তু আমি যখন ফিল করলাম যে না, ওখানে গেলে আমি আমার প্রফেসরকে অ্যাভেলেবল পাবো না, হি ইজ ভেরি বিজি, এবং আমার হয়তো মানে লার্নিং প্রসেসে আমাকে হেল্প করার সেরকম কেউ থাকবে না, ইটস গোনা বি ভেরি ইন্ডিপেন্ডেন্ট। হ্যাঁ, ইট ওয়াজ ভেরি ইম্পর্টেন্ট আমার জন্য, কারণ আমি তো বললামই যে আমি খুবই স্ট্রেস থেকে শুরু করেছি। আই নিডেড সামওয়ান মানে হু উইল মেন্টর মি, মানে বেসিক্যালি প্র্যাকটিক্যালি। তো সেক্ষেত্রে আমার কাছে তখন আদার অপশনটা আমার কাছে কিন্তু বেটার মনে হয়েছে যে হ্যাঁ, ইউনিভার্সিটি অফ সাউথ ডাকোটা ইজ ওকে, ইটস ফাইন। মানে আমার কাছে র্যাঙ্কিং মানে যেটা বাংলাদেশি স্টুডেন্টরা খুবই এটা ফিল করে, আমার কাছে মনে হয় যে হ্যাঁ, কোন ইউনিভার্সিটির কোন র্যাঙ্কিং, কোথায় যাব, এটা খুব ম্যাটার করে সবার কাছে মনে হয়। কিন্তু আমার কাছে তখন ওই সময় আমার কাছে মনে হয়েছে যে আমার কাছে মেন্টরিংটা মোর ইম্পর্টেন্ট, বিকজ আমি শুরু করতেছি এবং ইউনিভার্সিটি ওয়াইজ যদি ইটস নট টু ডিফারেন্ট, মানে
র্যাঙ্কিং ওয়াইজ, তাহলে এটা নিয়ে এত মাথা ঘামানোর চাইতে আমার কাছে মনে হয় যে আচ্ছা হ্যাঁ আমি একটু স্ট্র্যাটেজিক ওয়েতে ইউনিভার্সিটিতে সিলেক্ট করলে তখন যেটা হয় যে প্রফেসররাও তখন নেয় এবং ফান্ডিং দিতে চায়। ফান্ডিং এর প্রশ্নটা এই জন্যই আসলাম যে প্রফেসররা যেহেতু তখন দেখে যে আচ্ছা হ্যাঁ এই স্টুডেন্ট আমার কাছে আসতে চাচ্ছে, এবং ডেফিনেটলি টেক্সাসে হয়তো তার 10টা ক্যান্ডিডেট আছে, এখানে হয়তো তার 3টা ক্যান্ডিডেট আছে। হ্যাঁ হ্যাঁ এক্স্যাক্টলি এক্স্যাক্টলি একটা বিষয় হচ্ছে যে খুব টপ টিয়ার ইউনিভার্সিটি গুলোতে যাওয়ার যেরকম একটা মানে পে অফ ভ্যালু আছে, যেমন আপনি বাংলাদেশে যত ভালোই স্টুডেন্ট হন, আপনি যখন বাহিরের টপ ইউনিভার্সিটি গুলোতে যাবেন ইউল ফিল লাইক যে আপনি এখানে নোবডি, আপনার থেকে ভাগা ভাগা স্টুডেন্টরা এখানে আসছে, সো আপনার হঠাৎ করে কনফিডেন্স আকাশ থেকে মাটির নিচে নেমে যাবে, মাটির নিচে নেমে যাবে। সো আপনাকে ওই জায়গাটা রিয়েলাইজ করতে যে ওকে আমি তো আই ওয়াজ দ্য বেস্ট স্টুডেন্ট ইন মাই কান্ট্রি, আমি এখানে কেন নিজেকে এত ইয়ে মানে ফিল করছি, এই জায়গাটা ব্যালেন্স করতে আপনার অনেক সময় লেগে যাবে। এটা হচ্ছে ওয়ান অফ দ্য শর্ট প্রত্যেকটা স্টুডেন্ট ফেস করে যারা ভালো ভালো টপ টিয়ার ইউনিভার্সিটিতে যায়। বাট একটু মনে হয় র্যাঙ্কিং এর নিচের ইউনিভার্সিটি থেকে শুরু করলে যেটা লাভ হয়, আমি যেটা বলছিলাম যে আমাদের অ্যাডমিশন পাওয়াটা একটু ইজি হয় এবং আমরা তারপরে কিন্তু চাইলেই নিজেরা ওখানে এক্সেল করতে পারি, আমরা যে কেউ কিন্তু ভালো ইউনিভার্সিটিগুলোতে যেতে পারি। তো এখানে প্রফেসর নিয়ে অনেকবার কথা বলছিলেন, প্রফেসরদের ইমেল করার কোনো ম্যাজিক ট্রিক্স আছে কি, যে আমরা মেল দিলাম আমার মেলটা পড়বে, অথবা ঠিক দিনের বা সপ্তাহের কোন সময় মেল করলে মানে বিষয়টা কাজে দিবে বা অ্যাট্রাক্টিভ? আচ্ছা এখানে ম্যাজিক ট্রিক্স আছে কি না এটা আসলে জানা নাই আমার, এবং সপ্তাহে কখন দিলে এটাও আমি অনেকে দেখেছি, অনেকে এটা নিয়ে আলাপ করে, বাট আই ডোন্ট ফিল যে এরকম স্পেসিফিক কোনো টাইম থাকতে পারে। এক একজনের এক এক স্কেডিউল এক এক রকম ভাবে এক একজন মেনটেন করে। আমি অনেক প্রফেসর দেখেছি যারা হচ্ছে গিয়ে খুবই টাইম টেবিল মেনটেন করে, আবার অনেকে আছে খুবই রিল্যাক্স, হয়তো এক মাসেও অনেক কিছু চেক করে না, ইমেল পড়ে আছে। আমার কাছে মানে যে এইসব মানে যদি আমি দূরেই রাখি, মানে একদম বেসিক জিনিস থেকে যদি স্টার্ট করি, মানে একটা ইমেল আমি যখন একটা প্রফেসরকে পড়বো, আমার মনে হয় যে 2 থিংস মানে এটা খুবই ইম্পর্টেন্ট। এক হচ্ছে টাইটেল, যেটা আমরা অনেক কনভলিউটেড করে ফেলি, মানে কমপ্লেক্স করে ফেলি, আমি করতাম অ্যাটলিস্ট, যে একটা ইমেল দেওয়ার সময় আমি অনেক লম্বা একটা টাইটেল দিলাম এবং খুবই মানে অত রিলেভেন্ট না হয়তো টাইটেলটা, মানে আমি যেটা বলতে চাচ্ছি আমার ইমেলের ভেতর সেটা যেন খুবই অল্প কথায় একদম টাইটেলেই বোঝা যায়, মানে প্রফেসর যেন পুরো ইমেলটা পড়তে না হয়, মানে উনি যেন টাইটেলটা দেখে বুঝতে পারে যে আচ্ছা এই একটা স্টুডেন্ট, সে আমার কাছে অ্যাডমিশন নিতে চাচ্ছে, মানে আমার ল্যাবে আসতে চাচ্ছে, ইন্টারেস্টেড। এটা একটা। আরেকটা হচ্ছে যে ইমেলের ভিতরে কি লিখবো আমি। এখন অনেকেই যেটা করে, আমার মনে হয় এখন স্টুডেন্ট অনেক স্মার্ট, তারা হয়তো ব্যাপারটা জানে, কিন্তু জেনেরিক ইমেল দেওয়ার যে একটা টেন্ডেন্সি, যে আমি এখন যেহেতু অনেক ইমেল দিতে হয় স্বাভাবিক, এটা আমি বুঝতে পারি, অনেকেই হয়তো একটু লেজি ফিল করে যাচ্ছে, হ্যাঁ আমি একটা ইমেল লিখেছি এটা একটু চেঞ্জ করে পাঠিয়ে দিলাম। কিন্তু টু বি অনেস্ট প্রফেসররা তখনই একটা ইমেলের মানে রেসপন্স করে বা করতে চায়, কারণ তাদের সময় তো অবভিয়াসলি লিমিটেড, দে গেট হান্ড্রেডস অফ ইমেলস এভরি ডে। সো তাদের চুজ করতে হয় যে আমি কোন ইমেলটা রিপ্লাই দিব। তো তারা কখন রিপ্লাই দিবে, যখন দেখবে যে হ্যাঁ স্টুডেন্টটা আমার কাজের প্রতি অনেস্টলি ইন্টারেস্টেড। এবং আমি অনেস্টলি ইন্টারেস্টটা কিভাবে শো করব, আমি তার কিছু পেপার দেখতে পারি, আমি তার কিছু পেপার একটু সামারি মানে পড়তে পারি, পড়ে আমি তার কাজের সম্পর্কে কিছু কোয়েশ্চেন করতে পারি, তার কাজের কোন জিনিসটা আমার ভালো লেগেছে, কেন আমি যেতে চাই, ওইটা নিয়ে কথা বলতে পারি। মানে দ্যাট নিডস টু বি কাস্টমাইজড ফর দ্য প্রফেসরস আর কি। সো এটা একটা আমার কাছে মনে হয় যে ইম্পর্টেন্ট অ্যাসপেক্ট আর কি, যে সময় ইনভেস্ট করা। একটা আমি প্রতি সপ্তাহে ইমেল পাঠাচ্ছি তাকে রিমাইন্ডার, সেটা করার চাইতে প্রথমেই আমি একটু টাইম ইনভেস্ট করে একটা ভালো ইমেল তাকে পাঠাই। এটা এই কাস্টমাইজেশনটা অনেক সময় স্টুডেন্ট আসলে বুঝতে পারে না, মানে একটা প্রফেসরকে লেখার জন্য যে আসলে তার রিসার্চ ইন্টারেস্টের সাথে নিজের রিসার্চ ইন্টারেস্টটাকে মিলিয়ে নিতে হয়, নট দ্যাট যে আমি যেটা করতে চাচ্ছি আমি প্রফেসরকে সেটা বলছি যে আমি এটাতে ইন্টারেস্টেড, তোমার কাজের সাথে এটা ভালো লাগে, সো আমার আইডিয়াটা তোমার সাথে মার্চ করি, মানে তার থেকে প্রফেসর কোনটাতে ইন্টারেস্টেড, প্রফেসরের আইডিয়ার সাথে আমার আইডিয়া যায় কিনা আমি সেই জায়গায় ইনপুটটা দিলাম। একদম কারণ প্রফেসরদেরও তো ফান্ডিং এর ধরেন এক একটা প্রজেক্টে তাদের ফান্ডিং অ্যালোকেটেড থাকে, তাই না? তো তাদের একটা ফান্ডিং সোর্স থাকে, দে নিড টু লাইক যে একটা ফান্ড বা একটা প্রজেক্টে তারা কাজ করছেন, সেই প্রজেক্টের আলোকে ওনাদেরকে রিপোর্ট সাবমিশন করা লাগে বা ম্যান পাওয়ার ডেভেলপমেন্ট দেখানো লাগে। তো সেই ক্ষেত্রে ওনাদের আগ্রহী কাজ করতে চায়। অনেকে এই জায়গাটা আবার ছাড় দিতে আপত্তি প্রকাশ করেন যে আমি
এই সাবজেক্টে কাজ করব, এই সাবজেক্ট ছাড়া আমি কাজ করব না। এই জায়গাটা একটা ভুল ডিসিশন হয়ে যায়, বিকজ আমাদের এই অ্যাঙ্গেলে এই দেশ থেকে আগে সবার আগে যাওয়াটাই হচ্ছে সব থেকে বড় বিষয়, তারপর হচ্ছে চাইলে আমরা পার্সোনাল ফিল্ডে শাইন করতে পারি। অলরেডি কথা হয়ে গেছে এই মর্মে, আপনি বলেছেন বাইরে যাওয়ার আগে কতটুকু গবেষণার অভিজ্ঞতা প্রয়োজন। যদি প্রাতিষ্ঠানিক সহযোগিতা না থাকে তাহলে একজন স্টুডেন্ট আসলে কিভাবে নিজেকে এক্সেল করতে পারে। যদিও বাংলাদেশে এখন অনেক রকম অপশন আছে, আমি কিছুটা হেল্প করতে পারি যেহেতু আপনি অনেক আগে দেশ থেকে মানে করে গেছেন। আমাদের দেশে কিন্তু এখন অনেক প্রতিষ্ঠান আছে যেখান থেকে চাইলে কিন্তু আমরা অ্যাডভান্স জিনোমিক্স বা আমরা হ্যান্ডস অন ট্রেনিং বিভিন্ন মলিকুলার বায়োলজি নিতে পারি। এই সুবিধাটা কিন্তু ছিল না। পাবলিক ইউনিভার্সিটিতে আগে গবেষণা হতো, প্রাইভেট ইউনিভার্সিটিগুলোতে অনেক ক্ষেত্রে সেই রিসার্চের স্কোপ ছিল না। এখন প্রাইভেট ইউনিভার্সিটিগুলোতে অনেকখানি এক্সেল করেছে রিসার্চের জায়গাগুলো। পাশাপাশি অনেক প্রাইভেট অর্গানাইজেশনে স্টুডেন্টদেরকে কিন্তু নানান ধরনের ট্রেনিং অফার করা হয়, একটু পেইড কোর্স দেওয়া। কিন্তু আপনারা কিন্তু এই ধরনের ট্রেনিং কোর্সগুলো করলে আপনারা ইজিলি ফিট ইন করতে পারবেন, নিজেদেরকে একটা মানে রিপ্রেজেন্টেবল করতে পারবেন প্রফেসরকে যখন ইমেল লিখবেন। সো আপনার কাছে কি মনে হয় এই ধরনের অভিজ্ঞতা কতটুকু অ্যাসিস্ট করে একজন স্টুডেন্টকে? যদি হ্যাঁ হ্যাঁ সেটাই, মানে প্রথম পার্টটুকু নিয়ে কথা বলেছি একটু আগে, সহযোগিতা না পেলে কিভাবে আমি প্ল্যান করব। আপনি যেটা বলেন ভাই, এখন তো আসলে আমি খুবই হ্যাপি হই এটা জানার পর যে আসলে অনেক অপরচুনিটি এখন ওপেন হয়েছে, স্টুডেন্টদের কাছে মোর অপশনস আছে। আর এখন যেটা হয়েছে যে জিনোমিক্স রিসার্চ বা বায়োইনফরমেটিক্স কম্পিউটেশনাল পার্টগুলো এতই মানে রিসোর্সেস আছে যে স্টুডেন্টরা চাইলে কিন্তু আসলে স্কিল ডেভেলপমেন্টের দিকে মানে দে ক্যান ডু ইট আর কি, মানে এতটাও আগের মতো অবস্টাকেল নেই আমি বলবো। কিন্তু এখানে একটা আউটলুকের ব্যাপার আছে, মানে আমরা এই জায়গায় কিছুটা নিজে চেঞ্জ আনতে পারলে ভালো, যে আমি রিসার্চ করতে চাই এটা আমাকে বলতে হবে, মানে ওপেনলি। হ্যাঁ, বলতে হবে বলতে কিভাবে, যে আচ্ছা আমাকে চাইতে হবে, সিক করতে হবে অপশনস গুলো। তো এখন আমি আমার ডিপার্টমেন্টের প্রফেসরদের কাছে প্রথমে রিচ আউট করতে পারি যে আচ্ছা আমি এই বিষয়ে মানে ইন্টারেস্টেড, আমি আপনার ল্যাবে কিছু কাজ করতে চাই, আমি ভলান্টিয়ার করতে চাই, এটা কি পসিবল কিনা। অনেকেই হয়তো চাইবেন না নিতে, অনেকেই হয়তো আগ্রহ দেখাবেন। এবং এখানে আরেকটু তখন মানে এক্সটেন্ড করা যে আচ্ছা আমি ডিপার্টমেন্টের বাইরেও ট্রাই করি। আমার ক্ষেত্রে যেটা হয়েছে যে আমি যেহেতু ডিপার্টমেন্টের অপশনগুলো পাচ্ছিলাম না, I started looking for other departments. আমার ক্ষেত্রে যেটা ছিল যে আমার একটা রিসার্চ এক্সপেরিয়েন্স দরকার। I don't need to have it like specifically in immunology, specifically in microbiology, something like that. No. আমি তখন বায়োকেমিস্ট্রি ডিপার্টমেন্টে ট্রাই করলাম, আমি কেমিস্ট্রি ডিপার্টমেন্টে ট্রাই করলাম, যেগুলো রিলেভেন্ট এরিয়া আছে আর কি, সেখানেও চেষ্টা করা শুরু করলাম। এবং যেটা হয় যে একটা না একটা সময় প্রফেসররা দেখতে পারে, টিচাররা এটা যখন ট্রু ইন্টারেস্টটা যখন দেখে একটা স্টুডেন্টের মধ্যে, দে ট্রাই টু হেল্প, আসলে দে ট্রাই টু হেল্প। বাট ওটা ওই অনেস্টিটাও শো করতে হবে যে আমি চাই এবং কেন চাই। ইউ হ্যাভ টু হ্যাভ এ গুড রিজন যে মানে কেন, আর ইউ প্যাশনেট, মানে what do you want to do with it. তো এই জিনিসগুলো একটু এক্সপ্লোর করা, তো আনকমফোর্টনেস থাকবে অবভিয়াসলি, একটু আনকমফোর্টেবল সিচুয়েশনের মধ্যে হয়তো পড়তে হতে পারে, এটা হয়তো হয় অনেকের ক্ষেত্রে, কিন্তু সেটাকে ওভারকাম করার মতো মেন্টালিটি থাকা আর কি, যে আমি কথা বলবো এবং আমি দেখি কি হয়। সো এই পর্যায়ে আমি একটু আমাদের যারা অডিয়েন্স আছেন ওনাদের কোয়েশ্চেন নিতে চাচ্ছি। আমাদের মেঘনীল আমিন কোয়েশ্চেন করেছেন, হাউ ডু আই মেক মাই এসওপি স্ট্যান্ড আউট, what should be my key points that must be mentioned? ভেরি গুড পয়েন্ট। এসওপি স্ট্যান্ড আউট করার আমি মনে করি যে এটার সবচেয়ে ভালো ওয়ে হলো মেক ইট ইউনিক ইন আ সেন্স, মানে একটা স্টোরি টেলিং এর মতো হইতে হবে। আমি অনেক এসওপি পাই, বা মানে আমাকে অনেকে পাঠায় এসওপি চেক করার জন্য, যে আপনি দেখে দেন, তো ওখানে আমার কাছে মনে হয় যে এসওপিটাকে একটা এক্সটেন্ডেড সিভির মতো করে ফেলে অনেকে, যে আমি এই করেছি সবকিছুর আর কি এক একটা প্যারা, এবং একটার সাথে একটা কোনো কোহেরেন্স নাই। এই জিনিসটা যখন হয় তখন একটা এসওপি যখন একটা অ্যাডমিশনের যারা থাকেন তারা যখন পড়েন, তাদের জন্য এটা একটা অত্যাচার এই জিনিসটা পড়া, এবং দে ডোন্ট ফিল গুড। এসওপিটা এমন হইতে হবে যে একজন তোমার এসওপি পড়ার পর দে উইল রিমেম্বার ইট অ্যাট লিস্ট ফর এ ডে, যে আচ্ছা ঠিক আছে, হ্যাঁ আই রেড এ গুড এসওপি। সো এখানে কি মেনশন করলে ভালো? হ্যাঁ, তোমার রিসার্চের যে এক্সপেরিয়েন্স দ্যাট শুড বি দেয়ার অফকোর্স, এবং রিসার্চ ইন্টারেস্ট,
কোন কোন প্রফেসরের সাথে কাজ করতে চাই আমি, যদি আমি কোনো ফ্যাকাল্টি কোন ডিপার্টমেন্টে স্পেসিফিক্যালি অ্যাপ্লাই করি, সেখানে কোন কোন প্রফেসরের সাথে আমি কাজ করতে চাই, সেটা কেন করতে চাই, কিভাবে অ্যালাইন করে আমার কাজের সাথে। কিছুটা ব্যাকগ্রাউন্ড ইনফরমেশন দিলে ভালো শুরুর দিকে, মানে স্টার্টিংটা শুড বি সামথিং মানে দ্যাট ইজ ইউনিক টু ইয়োরসেলফ। অনেকে থাকে না যে রিসার্চের প্রতি প্যাশন আসে বিভিন্ন রিজন থেকে, অনেকের পার্সোনাল রিজন থাকে, অনেকের অন্য অনেক ধরনের, তো ওটা ওটা তুলে ধরতে পারলে ভালো, বিকজ দ্যাটস ভেরি ইউনিক অফ ইউ। ওটা হয়তো অন্য আরেকজনের হয়তো সেমই থাকবে না। সো বিগিনিং থেকে একটু পার্সোনালাইজ করা এবং রিসার্চের যে মানে এক্সপিরিয়েন্স সেটাকে হাইলাইট করা, সেটাকে অ্যাভেল করার জন্য আমি কতদূর গিয়েছি সেটাকেও একটু হাইলাইট করতে পারলে ভালো। মানে অত না, মানে যেহেতু স্ট্যান্ডার্ড স্টেটমেন্ট অফ পারপাস একটা রিসার্চ মানে ওরিয়েন্টেড লেটার, এটা আসলে খুব পার্সোনালাইজ করারও খুব সুযোগ নাই। কিন্তু যেটা হয় যে আমরা আসলে খুব বেশি লেখার দরকার নাই, উই ক্যান মানে টুইক ইট ইন এ ওয়ে যে এখানে আমার নিজের স্টোরিটাও একটু উঠে আসবে কিন্তু আমার রিসার্চটাও ফোকাস পাবে। একটু ট্রিকি সিচুয়েশনটা হ্যান্ডেল করা, বাট এটা যদি আমি করতে পারি, ব্যালেন্সটা যদি আমি মেক করতে পারি, তাহলে এই এসওপি খুবই ভালো স্ট্যান্ড আউট করে। হ্যাঁ, সো অন দিস রিগার্ড, যেহেতু আপনি বললেন যে আপনি এসওপি অনেক স্টুডেন্টদের অ্যাসিস্ট করেন, আমরা কি একটা কোনো ক্লোজ গ্রুপ করতে পারি? যদি আমাদের আজকের এই দর্শকদের মধ্যে কেউ কেউ এসওপি আপনাকে দিয়ে দেখে নিতে চান, আপনি কি সেই সুযোগ দিবেন আমাদেরকে? অ্যাবসলিউটলি, অ্যাবসলিউটলি, জাস্ট সেন্ড মি। এসওপি কারেকশনের জন্য কারেকশন করাতে চান তারা আমার সাথে যোগাযোগ করুন, আমি আতি আমিনের কাছে পাঠিয়ে দেবো আপনাদের এসওপি কারেক্ট করার জন্য। ওকে স্যার, একটা কোয়েশ্চেন ছিল ইশরা ইসলামের, আইএলটিএস জিআরই টেস্ট স্কোর কত করলে ভালো র্যাঙ্কের ইউনিভার্সিটিতে পড়া যাবে? আচ্ছা, এটা হয় কি যে ভালো র্যাঙ্কের ইউনিভার্সিটি না, তো এখানে এক একটা ইউনিভার্সিটি কিন্তু অনেক সময় তাদের রিকোয়ার্ড স্কোর থাকে, মানে সব ইউনিভার্সিটিরই যে একই থাকবে তা না, অনেক কিছু ইউনিভার্সিটির ভ্যারি করে। এখন কত স্ট্যান্ডার্ড একটা স্কোর যদি আমি মেনটেন করতে পারি, লাইক জিআরইতে আমার কাছে যেটা মনে হয় যে 310 to 15 is not a bad score, it's okay score and you can try মানে এটা এই স্কোর দিয়ে আমি মিডল র্যাঙ্ক থেকে ভালো র্যাঙ্ক ট্রাই করতে পারি যদি আমার আদার কম্পোনেন্ট গুলো ইজ ভেরি গুড। সো জিআরই স্কোর ধরেন আমার এক্সপেকটেশন মতো হলো না, ফর সাম রিজন আমি খুব হাই স্কোর করতে পারলাম না, ওটাই এন্ড না, দি এন্ড না। সো এটা একটা মানে কনসেপ্ট থাকে যে আমি জিআরই স্কোরের উপর বেস করে আমি ইউনিভার্সিটি চুজ করছি। হ্যাঁ, এটা আমার মনে হয় যে খুব একটা দরকার নাই। জিআরই স্কোর যদি আমার কিছুটা কম হয়, আমি ওটা কম্পেনসেট করার ট্রাই করব আদার অ্যাসপেক্টস দিয়ে আমার প্রোফাইলের। বাট হ্যাঁ, মোটামুটি জিআরই যদি আমি বলবো যে 310 to 15 ইজ ওকে, গুড এনাফ আই গেস। আর আইএলটিএস আমি আসলে ঠিক জানি না, টোফেল স্কোর নিয়ে বলতে পারি, টোফেল স্কোর 100 মানে 3-4 ইজ ভেরি গুড, নট ব্যাড। তো এটা হচ্ছে স্ট্যান্ডার্ড একটা আর কি স্কোর। আর আমার তো মনে হয় যে খুব হাই র্যাঙ্ক যেগুলো ইউনিভার্সিটি লাইক এমআইটি বা আরো কিছু ইউনিভার্সিটি আছে, ওরা যেরকম জিআরই টোফেল চাই না অনেক জায়গায়, আমি এরকম দেখেছি আর কি, দে জাস্ট সোনলি বেসড অন মানে ইওর প্রোফাইলার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এক্স্যাক্টলি। সেটা ভেরি গুড। সেটা আসলে স্টুডেন্ট কি স্কোপ আউট করতে হবে যে আসলে কোন ইউনিভার্সিটি কোনটা চাচ্ছে, এটা এক্স্যাক্টলি বুঝে সেই হিসেবে নিতে হবে। সো আরেকটা কোয়েশ্চেন নিচ্ছি, নূরজাহান রাফা, what are the different factors I should keep in mind while shortlisting my list of desired North American universities for an MSc program? কোন ফ্যাক্টরগুলোকে মাথায় নেওয়া উচিত শর্টলিস্ট করার সময়? আচ্ছা, মাস্টার্স এর জন্য না, এখানে যে প্রথমে যেটা বলেছিলাম যে ফান্ডিং, যেহেতু মাস্টার্স এর জন্য আমি ফান্ডিং কোথায় পাওয়া আমার জন্য ইজিয়ার। হ্যাঁ, খুবই অনেক কম্পিটিটিভ ইউনিভার্সিটিতে গেলে যেটা হয় যে খুবই কম্পিটিটিভ ল্যাবে ওদের অনেক ক্যান্ডিডেট অনেক বেশি, সো ওরা অনেক হয়তো ফান্ডিংটা দিতে চাইবেন বা দিতে চাইলেও পার্শিয়াল ফান্ডিং দিবে, অনেক ধরনের মানে কি বলে রেস্ট্রিকশন থাকে আর কি। তো সেটা একটা ফ্যাক্টর হতে পারে যে আমি একটু লিবারাল হব কিনা যদি আমি মাস্টার্স এর দিকে যাই, কারণ আমি মাস্টার্স যদি করি আমার যদি ফিউচারে আরো মানে ইচ্ছা থাকে আমি পিএইচডি করতে চাই, তাহলে আমি পরে মাস্টার্স ওখান থেকে শেষ করে কিন্তু অন্য কোথাও আবার ট্রানজিশন করতেই পারি, তাই না? ততদিনে আমার প্রোফাইল আরো বিল্ড আপ হবে। সো দ্যাট ক্যান বি ওয়ান থিং মানে টু রিমেম্বার। শর্ট লিস্ট করার সময় আমার কাছে মনে হয় যে এটা যেটা বলছিলাম যে আমি আসলে কোথায় কোন ধরনের এরিয়াতে গেলে আই উইল ফিল গুড, মানে আমি অ্যাট দ্য সেম টাইম আমি মানে রিসার্চ করব, আমি স্টাডি করব, আমার মেন্টাল হেলথ যেন ভালো থাকে, আমার সবকিছু যেন ব্যালেন্স থাকে,
সেটা চিন্তা করে ওরকম জায়গা চুজ করাটাও ইম্পর্টেন্ট। তো আমি অনেকেই জানি যারা হয়তো মানে অ্যাডাপ্টেশনের জন্য তারা যেসব জায়গা যেতে পছন্দ করে ওই অনুযায়ী ওইখানকার ইউনিভার্সিটি গুলোকে আর কি চুজ করে। তো এটা একটা ফ্যাক্টর হতে পারে। অ্যান্ড অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে মানে ইটস অলসো অ্যাবাউট ইউর প্রোফাইল, মানে ওভারঅল। সো আমার প্রোফাইল আমি যদি মনে করি যে আই হ্যাভ এ রিয়েলি স্ট্রং প্রোফাইল, why not মানে be very like why not be ambitious? So depending on your profile, যেমন মানে প্রোফাইল সেভাবে আর কি চুজ করতে হবে। আচ্ছা, এরপরে একজন প্রশ্ন করেছে, অনেক বড় প্রশ্ন, স্ক্রিনে দেখা যাবে কিনা। নীলাদ্রি হায়দার প্রিন্স, what can we do expect good CGPA for scholarship in European countries? আচ্ছা, আমরা নর্থ আমেরিকা নিয়ে কথা বলছি, উনি ইউরোপিয়ানের কোয়েশ্চেন করেছেন। স্টিল is learning French language can be effective for admission in French or other European universities? Besides, I have also heard that French is the second language in Canada. Is it also helpful in Canada for Canadian universities? Your explanation will be helpful for me. Thanks. So, European নিয়ে আমরা কথা বলি, আমরা কানাডায় ফ্রেঞ্চের ইম্পর্টেন্স নিয়ে কথা বলতে পারি। হ্যাঁ হ্যাঁ, না এটা ভালো পয়েন্ট। আসলে অ্যাডমিশনে কি খুব একটা হেল্প করে? আই ডোন্ট থিংক সো। মানে কানাডার ইউনিভার্সিটি গুলো যেগুলোতে আসলে ম্যাক্সিমাম ইন্টারন্যাশনাল স্টুডেন্টরা আসে সেগুলো আসলে ইংলিশ স্পিকিং স্কুলই, আসলে ম্যাকগিল থেকে শুরু করে ইউএফটি বা ব্রিটিশ কলাম্বিয়া বা আরো যেসব ইউনিভার্সিটি আছে, মোস্ট অফ দেম আর মানে ইংলিশ স্পিকিং স্কুল। সো মানে সব কোর্সেস বা মানে কমিউনিকেশন ইজ ইন ইংলিশ। কিন্তু হ্যাঁ, ফ্রেঞ্চ যদি জানা থাকে এবং আমার যদি গোল হয় যে আমি কানাডা আসবো, হ্যাঁ, তাহলে ফ্রেঞ্চ জানা থাকলে ইজ গুড, বিকজ এটা তো মানে যেটা হয় যে অপরচুনিটি অনেক বাড়িয়ে দেয়, সেটা হচ্ছে কোলাবোরেটিভ অপরচুনিটি। যেমন এখানে অনেক ইউনিভার্সিটি আছে যেটা কিন্তু ফ্রেঞ্চ স্পেসিফিক, মানে ফ্রেঞ্চ ইউনিভার্সিটি, হ্যাঁ, কিন্তু দে আর ভেরি গুড ইউনিভার্সিটি। যেমন ইউনিভার্সিটি অফ মন্ট্রিয়াল খুব ভালো ইউনিভার্সিটি। তো সেখানে যদি আমি কোলাবোরেট করতে চাই তাহলে সেক্ষেত্রে আমাকে ফ্রেঞ্চ জানলে এটা আমার জন্য একটা প্লাস পয়েন্ট। দে উইল মানে বি ভেরি হ্যাপি আর কি, মানে ইউ উইল ফাইন্ড থিংস মোর মানে ইজিয়ার আর কি কম্পেয়ার টু যদি ফ্রেঞ্চ না জানা থাকে। কিন্তু এটা আসলে অ্যাডমিশন পেতে খুব একটা হেল্প করবে না। কেউ অ্যাডমিশন কমিটিতে জিজ্ঞেস করবে না যে ডু ইউ স্পিক ফ্রেঞ্চ অর নট, মানে at least not in North America, not in North America। হ্যাঁ, আমি ইউরোপিয়ান কান্ট্রিটা জানি না। হতে পারে ইউরোপিয়ান কান্ট্রিজে ফ্রেঞ্চ জানা থাকলে কিছুটা বেনিফিট পাওয়া যেতে পারে। আমরা না সেটা নিয়ে অন্য একটা সেশন অ্যারেঞ্জ করব। সো আমি পরের কোশ্চেনে চলে যাচ্ছি। মুশিবুল হোসেন কোয়েশ্চেন করেছেন, আসসালামু আলাইকুম স্যার, ম্যাডাম, হোপ ইউ আর ডুইং ওয়েল। I have a question, what skills are needed to be developed beside studies for scholarships, and how can we develop it? I'm a student of biotechnology. Please let me know. আচ্ছা, স্কিল নিয়ে অনেকগুলো কথা অলরেডি বলেছি, আর এটা বলেছি আসলে যে দেশে বায়োটেকনোলজি রিলেটেড বা জিনোম রিলেটেড অনেক রকমের এখন ট্রেনিং অপরচুনিটিস আছে। আমরা একটু চোখ কান খোলা রাখলে সেগুলোতে অ্যাভেল করলে ডেফিনেটলি উইল গেট সাম বেনিফিট। আদার দেন দ্যাট আমরা অনলাইনে বিভিন্ন রকম কোর্সও করতে পারি, রাইট? ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি আমি হ্যাঁ ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি গুলোতে কোর্স, অনেক ফ্রি কোর্সেস আছে, ওগুলো করতে পারি। যেহেতু উনি বায়োটেকনোলজি স্টুডেন্ট, সো আমি জাস্ট একটু অ্যাড করবো যে যেসব স্কিলের কথা মানে এখন মানে বর্তমানে যেসব স্কিল মানুষ দেখে বায়োটেকনোলজি বা এই টাইপের টেকনিক্যাল যে ফিল্ডগুলো আছে, প্রোগ্রামিং স্কিল খুব দেখে। হ্যাঁ, সো আমি যদি এটা পসিবল হয়, কেউ যদি সময় থাকে একটু সময় বের করে যদি কিছু প্রোগ্রামিং এর পাইথন হতে পারে, সেটা একটা যে কোনো একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, পাইথন হলে বেস্ট। সেটার অনেক ভালো ভালো কোর্স কিন্তু অনলাইনে একদম ফ্রি। ইউসি বার্কলে কিছু কোর্স আছে, হার্ভার্ডে কিছু কোর্স আছে, সেগুলো করে আমি যদি একটা সিভিতে অ্যাড করতে পারি যে আচ্ছা হ্যাঁ আই হ্যাভ ডান দিস কোর্স, দ্যাট উইল বি এ ভেরি প্লাস পয়েন্ট আর কি। তো হ্যাঁ, প্রোগ্রামিংটাতে ফোকাস করা যেতে পারে। হার্ভার্ডের অনেক কোর্স আছে যেগুলো অনলাইন এবং ফ্রি। স্টুডেন্টদেরকে একটা নির্দিষ্ট সময় বসে দিনের ক্লাস করে এক্সাম দেওয়া লাগে, তাহলে তারা সার্টিফিকেট একে পাঠিয়ে দেবে। সো মশিবুল, আপনি সেটা ট্রাই করতে পারেন। পরের কোয়েশ্চেনে চলে যাচ্ছে স্টুডেন্টদের। সাকলাইন রায়াত কোয়েশ্চেন করেছেন, গ্রিটিংস স্যার, how a student should initiate their research in undergrad second year with no prior experience? এখন সেকেন্ড ইয়ারে কিভাবে রিসার্চ শুরু করতে পারবেন? আমার মনে হয় এটা ডিপেন্ড করবে আপনার কি বলে যেই ডিপার্টমেন্টে কাজ করছেন সেই ডিপার্টমেন্টের
শিক্ষকদের রিসার্চের যতটুকু ক্যাপাসিটি আছে সেটার উপরে। অনেক সময় হয় যে যদি অ্যালাইড ডিপার্টমেন্ট হয়, নিজ ডিপার্টমেন্টে না থাকলে অ্যালাইড ডিপার্টমেন্টে যোগাযোগ করলে অনেক সময় শিক্ষকদের কি বলে যে কাজের সুযোগ থেকে থাকে। তার পাশাপাশি আমি এটা বলবো যে অনেক সময় সেকেন্ড ইয়ারে একটা স্টুডেন্ট যখন আসেন কাজের ইন্টারেস্ট নিয়ে, আমরা আগে আশা করি যে স্টুডেন্ট একটু এক্সপেরিয়েন্সড হোক, কারণ সেকেন্ড ইয়ারে হঠাৎ করে রিসার্চে আমরা কাউকে ঢোকাতে পারি না। আমরা চাই তাদের একটা বেসলাইনটাকে তৈরি হোক, তারপরে তাকে রিসার্চ শুরু করে। যেরকম আমার ডিপার্টমেন্টে যারা আমি কিছু ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার স্টুডেন্টদেরকে কিছু গবেষণার কাজে ইনভলভ করিয়েছি, তাদেরকে দিয়ে কোয়েশ্চেনার ডেভেলপ করা, স্ট্যাটিস্টিক্যাল অ্যানালাইসিস গুলো শেখানো, এই বিষয়গুলো দেখাচ্ছি, যেগুলোর বেনিফিট আপনি আর কিছুদিন পরে পাবেন, বাট আপনি অ্যাটলিস্ট জেনে রাখলেন যে ওকে হাউ টু ডিজাইন আ কোয়েশ্চেনার, হাউ টু কালেক্ট দ্য ডেটা এন্ড হাউ টু অ্যানালাইজ দ্যাট ডেটা। দিস থিংস আর লাইক ওকে অ্যাজ আ ইনিশিয়েটর দিস আর ফাইন। আপনি যখন থার্ড ইয়ার ফোর্থ ইয়ারে যাবেন তখন ওকে ইউ আর গুড টু ডু সাম কাইন্ড অফ রিসার্চ। সো সরি আমি কোশ্চেনটা নিয়ে নিলাম। No, it's absolutely fine. I really agree with you. এবং যেটা হয় যে হ্যাঁ, যেটা বলছিলেন ভাই আপনি যে সেকেন্ড ইয়ারে আসলে ওই সময়টা আমি রিসার্চ করতে চাই, আমার ইন্টারেস্ট কি সেটাই তো মানুষ আসলে ঠিক সেভাবে জেনে ওঠে না, বুঝে ওঠে না। তো সেক্ষেত্রে আমি শুরুর থেকে যেটা আপনি বললেন যে ডেটা অ্যানালাইসিস শেখা বা ওগুলোতে এক্সপোজড হওয়া, কিছু পড়ার অভ্যাসটা করাটাও কিন্তু ইম্পর্টেন্ট। হ্যাঁ, যে আমি রিসার্চ আর্টিকেল পড়া একটু শুরু করি, আমি একটু দেখি কিভাবে মানুষ মেথোডোলজি ডেভেলপ করে, কিভাবে রিসার্চ আসলে করে। এই জিনিসটা ট্রেইনড আপ হওয়ার জন্য যে প্রসেস, আমি তো এক লাফে তো আর রিসার্চ শুরু করতে পারবো না, দেয়ার ইজ এ প্রসেস। সো ওইটা তখন সেকেন্ড ইয়ার থেকে যদি কেউ নিয়ে চিন্তা করে, আই উড সে দ্যাটস অলরেডি অ্যাডমায়ারেবল যে তুমি চিন্তা করছো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেটাই। সো ইয়া। সো পরে একটা কোশ্চেন আছে নূরজাহান রাফা, can I communicate with some of the students currently working directly under the professor so that I can know about the professor's interest better, and if so, how can I connect with those students? Does the university itself provide such facilities for prospective students? এরকম কোনো গ্রুপ আছে বা ইয়ে আছে যেটা স্টুডেন্টরা ফলো করতে পারে? খুবই ইম্পর্টেন্ট পয়েন্ট এটা আসলে। হ্যাঁ, এটা খুবই কাজ করে যে আমি প্রফেসরকে রিচ আউট করার আগে বা রিচ আউট করছি ওই সময় আমি যদি তার কারেন্ট যে স্টুডেন্ট আছে তাদেরকে যদি রিচ আউট করার ট্রাই করি, এবং এটা আমি নিজে পার্সোনালি করেছি অনেক। হ্যাঁ, আমি যখন ম্যাকগিলে মানে মন্ট্রিয়ালে যখন আসার পর যেহেতু আমি এখানে ফিজিক্যালি অলরেডি আছি এন্ড আই স্টিল ডিডন্ট মানে টেক দ্য অ্যাডমিশন ইয়েট, সো আমি যেটা করতাম যে পিএইচডি স্টুডেন্ট যারা আছে, সিনিয়র পিএইচডি স্টুডেন্ট যাদের অলরেডি অভিজ্ঞতা হয়ে গেছে, মানে হচ্ছে আর কি প্রফেসরের সাথে, তাদের সাথে কমিউনিকেট করে তাদেরকে ইমেল দেওয়া, তাদের সাথে এক কাপ কফি খেতে চাওয়া। মানে এখন অনেকেই তারা হয়তো ওটা পারবে না, কিন্তু দে ক্যান অ্যাটলিস্ট আস্ক ফর এ জুম মিটিং, যাচ্ছে ক্যান আই টক টু ইউ ফর 5 মিনিটস অর মানে শর্ট মিটিং করা যায় কিনা। হ্যাঁ, তখন যেটা হয় যে প্রফেসর মানে কেউ তো আর এভাবে ডিরেক্ট, এখন প্রফেসর যদি কোনো কারণে তার মন মতো নাও হয় ওই স্টুডেন্টের, সে তো ডিরেক্ট বলবে না যে মানে ইটস নট গুড। মানে তার কনভারসেশনের মধ্যে থেকে বুঝে নিতে হবে যে হোয়াট ইউ শুড এক্সপেক্ট আসলে। হ্যাঁ, তো ওটা অনেক দিক থেকে হেল্প করে। এক হচ্ছে যে প্রফেসর যদি রিপ্লাই না দিয়ে থাকে সেটা কেন দিচ্ছে না এটা বোঝা যাবে। কারণ হচ্ছে যে হয়তো বা আমি যে প্রজেক্টে ইন্টারেস্ট শো করছি উনি এখন ওই প্রজেক্টে কোনো স্টুডেন্ট নিচ্ছে না, এবং হি অর শি ডাজন্ট হ্যাভ টাইম টু মানে গেট ব্যাক টু ইউ, সো এই জন্য রিপ্লাই পাচ্ছি না আমি। আরেকটা হতে পারে যে অনেক সময় কিন্তু অনেক স্টুডেন্টরা রিমাইন্ডার দেয় যদি খুব জেনারাস হয়ে থাকে। হ্যাঁ, যে আচ্ছা অমুক স্টুডেন্টটা কিন্তু আমাকে রিচ আউট করেছিল, মানে কনভারসেশনের মধ্যে যদি কোনো প্রফেসরকে সে আর কি বলে আর কি, তাহলে এটা কিন্তু প্রফেসরদের কাছে একটা প্লাস, একটা পজিটিভ একটা ইমপ্রেশন দেয়, যাচ্ছে হ্যাঁ স্টুডেন্টটা আরো ট্রাই করছে, এটা মানে শুধু আমাকে রিচ আউট করে এসে বসে থাকেনি, মানে হি অর শি ইজ ট্রাইং টু মানে ইভেন রিচ আউট টু মাই আদার স্টুডেন্ট। হ্যাঁ, এটা খুব ভালো একটা ইমপ্রেশন দেয়, এটা খুব কাজ করে সামটাইম। সো ওকে, পরের কোশ্চেনটা যদি নেই, আরেকজন ফাহমিদা Tafhim. Assalamualaikum. I am currently doing BSc in biotechnology. I heard in case of my subject, if I want to do postgrad or PhD in the USA, which subject should I aim for? Can I get accepted in pharmaceutical science or genetics or molecular biology? Can you please tell me what are the prerequisites for it? Okay. আচ্ছা, এখানে আমি এমন স্টুডেন্ট জানি, ইনফ্যাক্ট আমারই অ্যাডমিশন এরকম হয়েছিল যে I could get into admission into biomedical engineering, but I did my undergrad in microbiology. So just think about it, like it's very different কিন্তু। হ্যাঁ, আবার এখন আমি মানে বায়োইনফরমেটিক্সে কাজ করছি, কম্পিউটেশনাল জিনোমিক্স, অ্যাবসলিউটলি
ডিফারেন্ট দেন মানে ওয়েট ল্যাব বায়োলজি মানে মাইক্রোবায়োলজিতে আমি করতাম। তো এখানে এটা আমি কেন বললাম যে আমাদের এই মানে এটা আমরা চিন্তা করি অনেকেই যে হ্যাঁ আমি বায়োটেকনোলজি করেছি, আমি কি ফার্মাসিউটিক্যালসে যেতে পারবো, আমি কি জেনেটিক্স করতে পারবো, মলিকুলার বায়োলজি করতে পারবো? অ্যাবসলিউটলি করতে পারবো, বিকজ এইটা আসলে কোনো ওরকম রেস্ট্রিকশন ধরা বাঁধা নাই। ওয়ান্স ইউ আর কামিং ফ্রম এ, ভাইয়া আরো ভালো বলতে পারবেন যে ইউ আর কামিং ফ্রম এ ডোমেইন যেখানে অনেক কিছু কানেক্টেড, রাইট? সো ইউ ক্যান গেট ইনটু anything if you want, but হ্যাঁ এটা ট্রানজিশনটা you have to build it slowly. এক্স্যাক্টলি, মানে হায়ার এডুকেশনের ক্ষেত্রে ব্যাকগ্রাউন্ডটা সায়েন্স, আর্টস, কমার্স কিছু ম্যাটার করে না, এনিওয়ান ক্যান মানে এক্সেল ইন এনি ফিল্ড। এটা হচ্ছে জাস্ট নিজের ইমাজিনেশনের ব্যাপার। অনেক দেখা যাচ্ছে যে হয়তো চারুকলা পড়েছেন কিন্তু উনি এখন বায়োসায়েন্সের ডিন ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে, ভালো ইউনিভার্সিটিতে হতেই পারে। এটা ডিপেন্ড করে নিজের ইমাজিনেশনের উপরে। পরের কোয়েশ্চেন নিচ্ছি, মূলত ভীম কোয়েশ্চেন করেছেন, আই এম ইন্টারেস্টেড ইন কম্পিউটেশনাল বায়োলজি, that মানে আপনার সাবজেক্ট, how should I prepare myself for build up my career in computational biology? ওকে, এটা হচ্ছে যে জানি না আপনি কোন ফিল্ডে এখন আছেন কারেন্টলি। মাইক্রোবায়োলজি স্টুডেন্ট, আচ্ছা। যদি পসিবল হয় টেক কোর্সেস, কম্পিউটার সায়েন্সের কোর্স নিতে পারলে ভালো। আমি আসলে যদি জানতাম, যদি আমার সেই সুযোগ থাকতো, আই উড ডু এ মাইনর ইন কম্পিউটার সায়েন্স, তাহলে আমার লাইফ অনেক ইজি হয়ে যেত। মানে একটা বেসিক কম্পিউটার সায়েন্স তো সবার থাকে, এখন সেখানে হয়তো হাউ টু লাইক মানে রান আ কম্পিউটার অথবা বেসিক ফান্ডামেন্টাল অফ কম্পিউটার থাকে, কিন্তু প্রোগ্রামিং টা মনে হয় খুব বেশি ইম্পর্টেন্ট, যেটা আপনি হয়তো ফেস পাইথন, জাভা আর এই দুটো জানার, প্যাকেজ জানার কতটা ইম্পর্টেন্স, খুবই ইম্পর্টেন্ট। আপনি পাইথন আর এই দুটো প্যাকেজের উপরে মাস্টারি অর্জন করেন, প্রচুর অনলাইন কোর্স পাওয়া যায়, আপনি চাইলে হার্ভার্ডের কোন একটা কোর্সে এনরোল করতে পারেন, দ্যাট উইল মানে শিওরলি হেল্প ইউ। সেকেন্ড একটা কোয়েশ্চেন দিচ্ছি, সবুজের কোয়েশ্চেন, মোহাম্মদ সবুজ কোয়েশ্চেন করেছেন, হাউ মাচ কস্ট ডু উই নিড if we say for America excluding funding, I mean how much funds do we need for the application procedure? Though it varies, but in an average, মানে কত টাকা পয়সা ফান্ডে রেখে একটা স্টুডেন্টদের এই যে অ্যাপ্লিকেশন প্রসেসটা শুরু করা উচিত, এটা অনেকের ক্ষেত্রে ম্যাটার করে। অনেকে হয়তো ফান্ডিংটা অ্যাভেল করতে পারবে কিনা, লাইক আমি আইএলটিএস দিব বা টোফেল দিব বা জিআরই দিব, সেখানে তো একটা টাকা লাগছেই, পাশাপাশি যে বিভিন্ন ইউনিভার্সিটি অ্যাপ্লিকেশনের জন্য যে খরচ সেটাও লাগছে। কত টাকা থাকা উচিত বলে আপনি মনে করেন? It's a very difficult question and honestly I forgot আমার কত টাকা দিয়ে শুরু করেছিলাম, it's long time ago। ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করতে কি রকম লাগে? হ্যাঁ, একটা ইউনিভার্সিটিতে তো মানে আমার যতদূর মনে আছে জিআরই তো মানে 350 এরকম মনে হয়েছিল তখনকার ফি, এখন কত আমি ঠিক শিওর জানি না আসলে, বাট হ্যাঁ স্ট্যান্ডার্ডাইজ টেস্টগুলো দিতে তো বেশ মোটামুটি একটা খরচ যায়, কিন্তু এটা একটা ভালো দিক হলো যে স্ট্যান্ডার্ডাইজ কোর্সগুলোর একটা মেয়াদ আছে কিন্তু, তো আমি যদি একবার দিই তখন সেটা কিন্তু বেশ কয়েক বছর এটা হ্যাঁ এটা থাকে, সো এটা হচ্ছে লাইক ইনভেস্টমেন্ট আর কি ফর কাপল অফ ইয়ার্স আর কি। এখন ইউনিভার্সিটিতে এক একটা ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করা, অনেক সময় অনেক ইউনিভার্সিটিতে এক্সামিশন পাওয়া যায়, কোন ইউনিভার্সিটিতে হয়তো বা দেখা যায় যে অনেক সময় যে আইএলটিএস বা জিআরই স্কোরগুলো পাঠানোর সময় কিন্তু একটা স্কোপ থাকে ফ্রিতে পাঠানোর, সো আমার যদি খুবই একটা মানে কি বলে মানে ফান্ডিং নিয়ে সমস্যা থাকে, তাহলে আই ক্যান চুজ দ্য ইউনিভার্সিটিজ ভেরি কেয়ারফুলি, যাতে খুবই শর্ট লিস্টটাও যেন আরো শর্টেস্ট হয় এবং সেখানে কিছু স্কোর আমি যেন ফ্রিতেই পাঠিয়ে দিতে পারি আফটার টেকিং জিআরই অর টোফেল হোয়াটএভার। আর মানে আমার একটা ট্রিক্স হচ্ছে যে ওই যে আমরা শুরুতে বলছিলাম যে ইউনিভার্সিটি চুজ করার বিষয়টা, সো আমি যখন লিস্ট করব সে লাইক যদি আমার 3টা ইউনিভার্সিটিতে ফ্রিতে স্কোর পাঠানোর সুযোগ থাকে, তাহলে আমি ডেফিনেটলি শুরুর দিকে 3টা রাখবো না, আমি নিচের দিকে 2টা রাখবো, উপরের দিকে 1টা রাখবো, সো দ্যাট আমার অ্যাডমিশনটাকে আমি সিকিউর করতে পারি। দেন ওই ইউনিভার্সিটিতে গিয়ে আমি 1 বছর থেকে দেন আই ক্যান প্ল্যান ওকে এবার আমি ইটস টাইম টু মুভ ইনটু বেটার প্লেস করতে পারি। কারণ অনেক পছন্দ করে একটা ভালো ইউনিভার্সিটির ভালো ল্যাবে যাওয়ার পরেও দেখা যাচ্ছে যে 6 মাস 7 মাসের মাথায় তারা সে কিন্তু সুইচ করছে। সো সুইচিং ইজ নট আ প্রবলেম, এটা সবাই বাইরে এটা সবাই ইজিলি নেয়। সো মানে প্রথম স্টেপ হচ্ছে এই ব্যারিয়ারটা ক্রস করে বাইরে যাওয়া, then you can plan everything more easily. Absolutely. Second question হচ্ছে শরীফুল ইসলাম অন্তর কোয়েশ্চেন করেছেন, বেসিক্যালি ওনার প্রশ্ন হচ্ছে does dry lab research background hold the same value as wet lab research?
ভেরি গুড পয়েন্ট। আপনি আমি টোটালি ওয়েট ল্যাবে কাজ করেছি, আপনি আমি বোথ করেছি আসলে। ইট ডিপেন্ডস, মানে আমি কোন প্রজেক্টে ইনভলভ হতে চাচ্ছি। if you want to, let's say, want to do some drug discovery project now and you have some dry lab experience, bioinformatics experience, then that's going to be more preferable, of course. Professor তখন ওই স্টুডেন্টের প্রতি ইনক্লাইন থাকবে। হ্যাঁ, আবার এখন আমি যদি সিঙ্গেল সেল সিকোয়েন্সিং এর কোনো একটা কাজ করতে চাই, যেটা কিনা আমি আমার ওয়েট ল্যাব ব্যাকগ্রাউন্ড আছে অন্য ফিল্ডে, কিন্তু এটাতে নাই, আমি স্টিল এক্সপোজড, সো প্রফেসর হয়তো ওয়েট ল্যাব স্টুডেন্টটাকে নিবে, যে ড্রাই ল্যাবের আছে তার থেকে তাকে বেশি প্রেফারেন্স দিবে। সো ইট ডিপেন্ডস যে আমি আসলে কি করতে চাচ্ছি। মানে অলওয়েজ উই নিড টু থিঙ্ক অ্যাবাউট যে আমি কোথায় মার্চ করতে চাচ্ছি, আর নেক্সট গোল কি। যদি নেক্সট গোলটা হয় মোর কম্পিটিশনাল, দেন ড্রাই ল্যাব ইজ মোর ভ্যালুয়েবল। ইফ the next goal is like more wet lab, then you have to have more wet lab. That's more. But overall যদি জানতে চাই যে আসলে বাইরে যে স্টুডেন্টরা আছেন আপনার পরিচিত বা যারা রিসেন্টলি যাচ্ছেন সমসাময়িককাল, তাদের মধ্যে কত পার্সেন্ট আসলে ড্রাই ল্যাবে যাচ্ছেন? বিকজ আমাদের কাছে ভাইবটা এরকম হচ্ছে যে ড্রাই ল্যাব ইজ ডমিনেটিং ওভার ওয়েট ল্যাব, মানে ইজ ইট ট্রু? না, আই ডোন্ট থিংক সো। আসলে ডমিনেশনের তো এখানে ব্যাপার না, এবং ইম্পর্টেন্সেরও ব্যাপার না। আমি অ্যাটলিস্ট যে এনভায়রনমেন্টে কাজ করি এখানে আই অলওয়েজ কোলাবোরেট উইথ ওয়েট ল্যাব স্টুডেন্টস, রাইট? আমার ল্যাবে ওয়েট ল্যাবও হয়, ড্রাই ল্যাবও হয়, উই কোলাবোরেট উইথ, এবং আমি যখন কোথাও প্রেজেন্ট করি তারা আমার কাজ খুব মনোযোগ দিয়ে শুনে, আমি তাদের কাজ খুব মনোযোগ দিয়ে শুনে। আমি অ্যাটলিস্ট কখনো এই জিনিসটা এভাবে ফিল করি নাই যে দিস ইজ গেটিং মোর লাইক মানে প্রেফারেন্স ওভার সামথিং এলস। খুবই একটা ব্যালেন্স অবস্থাতেই থাকে। অনেকে আছে এরকম যে ড্রাই ল্যাব ওয়েট ল্যাব বোথ করছে, এরকম আছে। অনেক স্টুডেন্ট আছে যারা নিজের ডেটা নিজেই জেনারেট করছে, ওয়েট ল্যাবের পার্টটা ভ্যালিডেশনের কাজটা সে নিজেই করছে। সো এটাও কিন্তু খুব ভালো একটা অপশন যে আমি যদি দুটোই একসাথে করতে চাই, দেয়ার আর ল্যাবস, দেয়ার আর অপরচুনিটিস টু ডু দ্যাট। So Jonaitul Islam Asif question করেছেন, I'm interested in pursuing masters in bioinformatics, especially for cancer bioinformatics. What sort of skills will enhance my admission chances? So আমরা মনে হয় অলরেডি জোনাইতুল এই বিষয়ে কথা বলেছি যে অনলাইন প্রচুর কোর্স আছে, প্লাস হার্ভার্ডের কিছু অনলাইন কোর্স আছে, সেগুলো করতে পারেন আপনি। আপাতত এগুলো করলে মনে হয় আপনার জন্য যথেষ্ট হবে। আর তো অ্যাড করতে চাই যে উনি হচ্ছে ক্যান্সার বায়োইনফরমেটিক্স এর কথা স্পেসিফিক্যালি বলেছেন। সো আমি জানি না আসলে ক্যান্সার বায়োইনফরমেটিক্স বলতে উনি আসলে কি করতে যাচ্ছেন, মানে উনি কি মানে অনেক ধরনেরই তো হতে পারে। তো যেই টাইপের টপিকে উনি ইন্টারেস্টেড ক্যান্সার বায়োইনফরমেটিক্স এর লেসে, ওই টাইপের মানে পাবলিকেশনস, ভালো ভালো পাবলিকেশন যেন উনি পড়তে পারেন আর কি, এটা ভালো হবে আর কি ওনার জন্য। হ্যাঁ, সেটা একটা ভালো হবে। পরের কোয়েশ্চেন নিচ্ছি মারিয়া মুবাশিরা। Salam sir, can MSc student in North American universities avail health insurance under student visa? Yeah, they do. North American universities, মানে যখনই আমি অ্যাডমিশন নিব, আমার অ্যাডমিশনের যে আমি যে প্রতি টিউশন যে ফি দিচ্ছি ওখানেই আমার ইন্স্যুরেন্স কভার থাকে, and that's a decent insurance. Most of the times it covers most of the মানে expenses আর কি, ভালো ইন্স্যুরেন্স পাওয়া যায়। You will get it. যারা এখনো শুনছেন, আমরা এখনো লাইভে আছি, আমরা কয়েকটা প্রশ্ন নেব। আপনাদের যদি আরো কোনো জিজ্ঞাসা থেকে থাকেন আমাদের কমেন্ট বক্সে করতে পারেন লাইভের নিচে, আমরা সেগুলো অ্যাড্রেস করার চেষ্টা করব। সো আমরা পরের কোয়েশ্চেনে যাচ্ছি। বাসিরুম চৌধুরী মিথি কোয়েশ্চেন করেছেন, আই এম কারেন্টলি পারসুইং মাস্টার্স ইন মাইক্রোবায়োলজি, I would like to pursue my higher studies in data science. What necessary skills should I be prepared for? আচ্ছা, এখন মাইক্রোবায়োলজি থেকে ডেটা সায়েন্সে আমি কনভার্ট করতে চাচ্ছি। অবভিয়াসলি তাহলে ডেটা সায়েন্স রিলেটেড প্রজেক্ট মানে কোর্সগুলো নেওয়া, যেটা ভাইয়া অলরেডি বলছিলেন যে স্ট্যাটিস্টিক্যাল অ্যানালাইসিস, তাহলে তো এটা ম্যান্ডেটরি হয়ে যাবে। স্ট্যাটিস্টিক্যাল অ্যানালাইসিস ভালো করে শেখা, স্ট্যাটিস্টিক ভালো করে শেখাটা যে কত জরুরি এটা আমি মানে আসার পরে আসলে আরো ভালো মতো বুঝতে পেরেছি। ইউ উইল এভার অলওয়েজ নিড ইট, সো ফোকাস অন দ্যাট. Learn more stats, try to get 1 or 2 programming language. Maybe R would be a better thing for you because data science is like আচ্ছা, একটা কোশ্চেন আছে সাজ্জাদ উৎস কোশ্চেন করেছেন, what can I do expect a good CGPA for scholarship in European countries? So আমরা ইউরোপিয়ান নিয়ে কথা বলছি না সাজ্জাদ, সো ইউরোপিয়ান নিয়ে হয়তো আমরা অন্য একদিন অ্যাড্রেস করব। সো এই ছিল ওভারঅল দর্শকদের কোয়েশ্চেন। এর মধ্যে যদি আরো কোনো কোয়েশ্চেন আসে আমরা ইয়ে করবো। সো আমি আবারও একটু কোয়েশ্চেন যাবো, কোয়েশ্চেনটা তো রিডান্ডেন্ট হবে। বাংলাদেশের গ্র্যাজুয়েটরা
প্রতিষ্ঠান ভেদে বিভিন্ন রকম সীমাবদ্ধতা নিয়ে যাত্রা করেন বিদেশে। অনেকের মনে অনেক রকম শঙ্কা থাকে যে আসলে আমি ওখানে খাপ খাওয়াতে পারবো কিনা, চ্যালেঞ্জেস, অথবা আমি যেই এক্সপেরিয়েন্সটা নিয়ে যাচ্ছি রিসার্চের সেটা আদৌ সাফিসিয়েন্ট কিনা। সো আপনার কাছে কি মনে হয় যে আসলে এই সংখ্যাগুলোর কি যৌক্তিকতা আছে, আর যদি সংখ্যা থেকেও থাকে এগুলো কিভাবে কাটানো যায়? যৌক্তিকতা অবশ্যই আছে, এটার কোনো সন্দেহই নাই। কারণ এবং এটা আরো অনেকটাই ইন্টেন্সিফাই হয় আমি কোন এনভায়রনমেন্টে যাচ্ছি। যেখানে যদি এনভায়রনমেন্ট ইজ টু কম্পিটিটিভ, সামটাইমস ইট অলসো গেটস টক্সিক এট সাম পয়েন্ট, তাহলে সেক্ষেত্রে এরকম ইনসিকিউরিটি ফিল করাটা ইজ ভেরি নর্মাল। এবং আমি জানি না, এক একজনের হয়তো খুব ডিফারেন্ট পার্সপেক্টিভ হতে পারে, বাট আমার জন্য আমার কাছে মনে হয় কি যে এই ইনসিকিউরিটিটা ফিল করাটা ইজ নট দ্যাট ব্যাড, because when I feel the insecurity, when I feel that I need to improve somewhere, only then I will give effort into it, right? Exactly. আপনি যেমন বলছিলেন যে শুরুর দিকে ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ারের কথা বলছিলেন, আমার মনে আছে আমি যখন ফার্স্ট গিয়েছি আমি প্রফেসর যাই বলতো তাই ইয়েস বলতাম, কারণ আমি ওখানে কোনো কনভারসেশন করতে চাইতাম না। I didn't want to have any conversation, আমার কষ্ট হতো কথা বলতে। হ্যাঁ, এবং যে কোনো ধরেন হচ্ছে কোনো গ্রুপ ডিসকাশন, ল্যাব মিটিংস, এগুলোতে হ্যালো সরি, আমার ইন্টারনেটে সরি, এই মুহূর্তে আরো দুটো কোয়েশ্চেন আসছে, সো আমি শুনতে পাইনি আপনি কি বলেছেন। হ্যাঁ, আচ্ছা, একটা কোয়েশ্চেন আসছে, সেই কোয়েশ্চেনগুলো নেই। তাহমিদ জামিল সুস্মিত কোয়েশ্চেন করেছেন, আসসালামু আলাইকুম, আই এম ইন্টারেস্টেড ইন ক্যান্সার বায়োলজি, হাউ শুড আই প্রিপেয়ার মাইসেলফ? আমরা অলরেডি অ্যাড্রেস করেছি, ডু আই নিড টু ওয়ার্ক অন ক্যান্সার বায়োলজি from now? Additionally, I have very limited knowledge about dry lab works, and what should I do now? আচ্ছা, যদি খুব লিমিটেড নলেজ থাকে অ্যাবাউট ড্রাই ল্যাব ওয়ার্কস, I would suggest get some experience, get some exposure. One or two bioinformatics tools যদি আমি একটু শিখে রাখি, সেটা কিন্তু কোনো হার্ম করবে না। হ্যাঁ, যেহেতু এই জিনিসগুলো এখন অ্যাভেলেবল, আমরা ইজিলি অনেক অনেক রিসোর্স আছে, অনেক টিউটোরিয়ালস আছে যেগুলো দেখে দেখে শেখা যায় আসলে। হ্যাঁ, তো ক্যান্সার বায়োলজি রিলেটেড যেসব বায়োইনফরম্যাটিক্স অ্যানালাইসিস আছে, সেগুলো একটু শেখার চেষ্টা করলে it is gonna be helpful for you. What was the other question? Okay, so পরের কোয়েশ্চেনে চলে যাচ্ছি। মনীষা খান নিশি কোয়েশ্চেন করেছেন, how CG rather than research can help in admission procedure? আচ্ছা, CGPA helps, it's an important aspect of your profile, কিন্তু CGPA আমরা যেভাবে এটাকে ক্লাসিফাই করি, ধরেন ফর এক্সাম্পল CGPA 3.98 and 3.90, এই দুটার মধ্যে ডিফারেন্স আমরা হয়তো এখানে বসে চিন্তা করছি যে ইটস এ হিউজ ডিফারেন্স। হ্যাঁ, এটার মধ্যে কতগুলো র্যাঙ্কিং চেঞ্জ হয়ে গেছে, বাট যখন আমি বাইরে অ্যাপ্লাই করব, when they get the two CVs, I believe they treat them equally. So এখানে তাদের কাছে ওই 0.8 খুব একটা বেশি ম্যাটার করে না। হ্যাঁ, তো CGPA is important, but you don't have to have a perfect CGPA, or you don't have to have a একটা সার্টেন স্ট্যান্ডার্ড লেভেল পার হওয়ার পরে এরপর আমি কত অ্যাড করলাম, সেটা আসলে খুব একটা বেশি ম্যাটার করে না। হ্যাঁ, বুঝতে পারছি।
Okay, so আরেকটা কোয়েশ্চেন করেছেন আগাথা তালপত্র. Greetings, I'm currently a student of microbiology. I was always very eager to pursue a PhD after undergrad. I never looked into master's program much. How much of a challenge will it be to take this on? I have had some discouragement in pursuing this route. So she wants to do a PhD rather than doing a master's directly after her undergrad. I mean, is it possible or not? How challenging it would be? Okay, it's absolutely possible. আমি অবশ্যই ডিসকারেজ করব না, হ্যাঁ, এটা এটা মানে করা খুবই সম্ভব, কিন্তু এখানে প্রশ্নটা হলো যে আমি কি অলরেডি am I sure যে আমি এটাতে পিএইচডি করতে চাই? হ্যাঁ, যেমন আমি আমার এক্সাম্পলই দিই, আমি যখন মাস্টার্সে গিয়েছি আমি কাজ করতাম প্ল্যান্ট মলিকুলার বায়োলজি নিয়ে, হ্যাঁ, বাট ওই সময় ওটাই আমার অনলি অপশন ছিল এবং ওটাই আমার জন্য রিলেভেন্ট ছিল, হ্যাঁ, ওটাই আমি শিখেছি। So I could convert it to a PhD, মানে মাস্টার্স শেষ করার পরে I could continue and finish PhD within 4 years। আমার আরো 4 বছর আগে হয়তো পিএইচডি থাকতো, কিন্তু ব্যাপারটা হলো যে আমি চাই নাই ওখানে পিএইচডি কনভার্ট করতে, আমি চেয়েছি যে I want to do something else। তো যেটা হলো তখন আমি সুইচ করে আবার একটা গ্যাপ, 1 বছরের গ্যাপ নিয়ে স্কিল ডেভেলপ করে তারপর বায়োইনফরমেটিক্সে আসলাম, রাইট? তো এখন আমি যদি ওই সময় শিওর থাকি যে হ্যাঁ আমি প্ল্যান্ট মলিকুলার বায়োলজিতেই পিএইচডি করতে চাই, দেন ওয়াই নট? যেটা আমি বলেছি যে 1 বছর 1.5 বছর সময় লাগে একটু এই চ্যালেঞ্জটা নিতে, শিখতে, কাজের সাথে অ্যাডাপ্ট করতে, হ্যাঁ, এটাও একটা চুজ করার ব্যাপার আছে। আমি ল্যাবটা ওভাবে চুজ করবো যাতে আমি অপরচুনিটি গুলো পাই, যাতে ফেভারেবল একটা এনভায়রনমেন্ট থাকে, আমার কলিগরা যেন আমাকে হেল্পফুল হয়, ওরকম একটা এনভায়রনমেন্টে যেন আমি যাই, যেহেতু আমি আন্ডারগ্রেড থেকে যাচ্ছি। সো আই নিড টু কিপ ইট ইন মাইন্ড, অ্যান্ড একটু হার্ড ওয়ার্কিং মানে হতে হবে, একটু হার্ড ওয়ার্কটা বেশি করতে হবে আর কি, এটা হচ্ছে একমাত্র চ্যালেঞ্জ। হ্যাঁ হ্ঁ হ্যাঁ এটাই, হ্যাঁ সেটাই। পরের কোয়েশ্চেনটা নিচ্ছি, জোবায়ের হোসেন তানভীর কোয়েশ্চেন করেছেন। আসসালামু স্যার, আচ্ছা, উনি জানতে চেয়েছেন বেসিক্যালি স্যার, হাউ মাচ জব সেক্টরস আর অ্যাভেলেবল অন লাইফ সায়েন্স সাবজেক্টস স্পেশালি microbiology in Northern American country, and how much difficulties have to face to get a job after obtaining degree from such country? Okay, হ্যাঁ, এই কোয়েশ্চেন তো আমি এখন এক্সপ্লোর করতেছি। I honestly don't know the answer মানে স্পেসিফিক্যালি, বাট হ্যাঁ, মানে মাইক্রোবায়োলজি বা এই রিলেটেড সাবজেক্ট যেগুলো আছে এগুলো পড়ার পর, মানে ডিগ্রি কমপ্লিট করার পর এখানে তো অপশনস আছে, মানে কানাডাতে একটু কম অপরচুনিটিস আই উড সে, বাট ইউএসএ তে কিন্তু অনেক অপশনস আছে, বায়োটেক কোম্পানি প্রচুর ফার্মাসিউটিক্যালস আছে, এবং আমার মনে হয় যে আমাদের দেশেই তো আমাদের ডিপার্টমেন্টের অনেক গ্র্যাজুয়েট কিন্তু জব করছে ফার্মাসিউটিক্যাল বা ইন্ডাস্ট্রিতে। সো অপশনস আর দেয়ার, বাট আই উড সে যে একটা ডিগ্রি যদি ওখানকার থাকে তাহলে ইজ মোর অ্যাভেলেবল ফর ইউ। মানে যেটা হয় যে একদম দেশ থেকে ডিগ্রি নিয়ে গিয়ে ডিরেক্ট মানে মার্কেটে মানে ঢোকাটা হয়তো একটু ডিফিকাল্ট হতে পারে, মানে টু গেট দ্য অপরচুনিটি, হ্যাঁ, বাট ইফ ইউ হ্যাভ এ মাস্টার্স অর পিএইচডি from a North American university, then it's gonna be much easier for you. আমার এখানে সরি আমি একটু অ্যাড করি, যেহেতু আমার অনেক ফ্রেন্ডস এবং ছোট ভাই অনেকেই হয়তো আমেরিকায় আছেন, এবং সবার এক্সপেরিয়েন্সটা যদি বলি যে আসলে অনেকেই সেখানে পিএইচডি শুরু করে শেষও করেন না, তারা কি ইন্ডাস্ট্রিতে জব শুরু করে দেন, এবং ইন দ্য লং রান তারা আর পিএইচডি শেষ করেননি। বিকজ দে হ্যাভ লাইক এক্সপেরিয়েন্স, যে পিএইচডি শুরু করেছেন 6 বছর 7 বছর ধরে পিএইচডি করেছেন। সো এই যে এক্সপেরিয়েন্সের যে ভ্যালুটা দেওয়া হয় ওখানে নর্থ আমেরিকান জব সেক্টরগুলোতে, এটা কিন্তু অনেক বড় একটা ব্যাপার। হয়তো আমাদের দেশে আমরা ডিগ্রিটাকে ডিরেক্টলি দিয়ে দিচ্ছি, প্রাধান্য দিচ্ছি, এক্সপেরিয়েন্সটাকে আমাদের দেশে আমরা একদমই মূল্য দিই না। সো সেটা কিন্তু ওখানে অপোজিট, যে আমার ডিগ্রি আছে উইথ এক্সপেরিয়েন্স, দ্যাট ইজ ওকে, বাট আমার এক্সপেরিয়েন্স আছে 20 বছরের, সেটা কিন্তু অনেক সময় ডিগ্রি থেকে ভ্যালু করে। সো দ্যাট মিনস হচ্ছে আপনি যদি সেখানে ডিগ্রি নেন লাইফ সায়েন্সের উপরে, মাস্টার্স নেন, পিএইচডি নেন, আপনার ডেফিনেটলি আপনি শাইন করবেন, তো সেটা কোনো সন্দেহ নেই। আর কিছু টুকটাক বেসিক কোয়েশ্চেন আছে, সেটা কি কোয়েশ্চেনটা সরিয়ে দিই, যে হচ্ছে যে অনেক সময় হচ্ছে আমরা ইন্টারভিউ ফেস করতে হয় প্রফেসরদের, মানে কি বলে বিভিন্ন রকম অ্যাডমিশনের সময়, বা হয়তো প্রফেসরের সাথে আমি মিট করছি বা ইউনিভার্সিটির সাথে মিট করছি। তো আসলে এই বিষয়গুলো কিভাবে অর্গানাইজ করা উচিত, মানে কিভাবে
চিন্তা করা উচিত প্রফেসরদের সাথে আমি কিভাবে ডিল করবো ইউনিভার্সিটিতে যখন হয়তো একটা বোর্ড মেম্বারদের সাথে মিটিং করছি বা অ্যাডমিশনের জন্য সিক করছি, তখন আসলে কি বিষয়গুলো সামনে মাথায় রাখা উচিত, মানে নিজেকে কত কি বলবো কত ওভার ভ্যালু করে সেল করা উচিত, সেল মানে হচ্ছে অ্যাজ ইন টার্ম যে আমার এক্সপেরিয়েন্সকে কতটা এক্সাজারেট করা উচিত, আমি সেটা বলছি। দ্যাটস এ ভেরি গুড কোয়েশ্চেন। আচ্ছা, আমার মনে হয়, আমি জানি না আসলে যে নর্থ আমেরিকায় কখনো বোর্ড মেম্বারদের এভাবে ফেস করতে হয় কিনা অ্যাডমিশনের আগে, আই ডোন্ট নো, আমি অ্যাটলিস্ট ফেস করিনি। আমার এখানে মোর কমন হচ্ছে যে প্রফেসরদের সাথে ইন্টারভিউ দেওয়া, হ্যাঁ ডিরেক্ট ইন্টারভিউ দেওয়া। সেখানে একটু ডিফারেন্স আছে, কানাডাতে যেটা হচ্ছে যে এটা মানে সোললি ডিপেন্ডেন্ট অন প্রফেসর, সো ইউ হ্যাভ টু ফার্স্ট গেট দ্য প্রফেসরস, গেট convince him and the funding comes from the professor. হ্যাঁ, আর আমেরিকাতে হচ্ছে যে you get the admission from the department directly, admission committee will decide and give you the admission and then you get to choose মানে who you are going to work with. হ্যাঁ, তো দুটার কিন্তু দুই রকমের অ্যাপ্রোচ হবে, কারণ আমি এক জায়গায় আমি চেষ্টা করছি হ্যাঁ নিজেকে সেল করার বা বোঝানোর যে হ্যাঁ আমি আই এম গুড ক্যান্ডিডেট, আমাকে নাও, তো সেটা এক ধরনের অ্যাপ্রোচ। আর ইউএস এর ব্যাপারটা হচ্ছে যে হ্যাঁ যে আমার অ্যাডমিশন আছে, আই ওয়ান্ট টু ওয়ার্ক উইথ ইউ, সো দুটাই। তো আমি মাস্টার্স এর ক্ষেত্রে যেটা হয়েছে যে আমেরিকায় যখন আমি মানে ইন্টারভিউ দেই প্রফেসরের সাথে, ডেফিনেটলি আই ডিডন্ট হ্যাভ মাচ মানে রিসার্চ এক্সপিরিয়েন্স অ্যাট দ্যাট টাইম, এবং আমার ধারণা আমার প্রফেসর সেটা বুঝতে পেরেছিল, বিকজ আই অনেস্টলি আমার কাছে মনে হয়েছে যে এই ব্যাপারটাতে একটু অনেস্ট থাকাটাই ভালো কিনা, মানে ওভারসেল করতে গিয়ে এমন কিছু এক্সাজারেশন না করা যেটা পরবর্তীতে আমার প্রফেসর হয়তো মানে অটোমেটিক্যালি জানতে পারবে এন্ড দেন ইউ উইল হ্যাভ এ ভেরি ব্যাড ইমপ্রেশন। তো ওইটা তখন আবার যেটা হয় যে ফিউচারে আমার প্রফেসর থেকে আমাকে রিকমেন্ডেশন নিতে হবে ফর মেনি, মানে কত কিছুর জন্য লাগবে, তো সেখানে যদি এটা একটা নেগেটিভ টোন আগেই সেট হয়ে যায়, দ্যাটস ভেরি ডিফিকাল্ট টু ওভারকাম। সো আই উড সে যে যদি ফ্র্যাঙ্ক হওয়ার, অনেস্টি শো করার অপরচুনিটি থাকে তাহলে সেটা শো করাই ভালো, যে এখানে আমার অ্যাডমিশন হয়ে গেছে, so I will be very মানে হ্যাঁ I will obviously focus on my strength, যে আমি কি কি পারি, কি কি করেছি, আমার ইন্টারেস্টটা শো করাটা মোর ইম্পর্টেন্ট, যে আমি তার ল্যাবে তার কাজে আমি কি কি ভ্যালু অ্যাড করব, এই হ্যাঁ নিজের ক্রিয়েটিভিটিটা শো করা, ইমাজিনেশন যেটা আপনি বলছিলেন একটা সময়, যে আমি কিভাবে ক্রিয়েটিভলি চিন্তা করতে পারছি কিনা, হ্যাঁ নতুন কোনো প্রজেক্ট আইডিয়া আছে কিনা, তার প্রজেক্ট সম্পর্কে ভ্যালিড কিছু কোয়েশ্চেন করতে পারছি কিনা ইন্টারভিউতে। তারা কিন্তু সবসময় একটা ইন্টারভিউ শেষে কিন্তু প্রফেসর জিজ্ঞেস করবে যে ডু ইউ হ্যাভ এনি কোয়েশ্চেন ফর মি, হ্যাঁ তো ওই সময়টা যেন এমন না হয় যে না আই ডোন্ট হ্যাভ এনি কোয়েশ্চন। বেসিক্যালি এই প্রশ্নের উত্তরটা কি হওয়া উচিত, যে ডু ইউ হ্যাভ এনি কোয়েশ্চন অর হোয়াট ইজ ইওর এক্সপেকটেশন ফ্রম দিস ল্যাব, এই ধরনের কোয়েশ্চন আমি না ঠিক শুনতে পাচ্ছি না, মানে একটু আটকে গেছে। সো এটা আসলে একটা সময় একটা কমন কোশ্চেন হয়, সো এটার উত্তর কি হওয়া উচিত? আচ্ছা, যে মানে ডু ইউ হ্যাভ এনি হোয়াটস ইওর এক্সপেকটেশন ফ্রম মি, এক্সপেকটেশন ফর দিস ল্যাব। আচ্ছা আচ্ছা আচ্ছা, এখন যেটা প্রথমে বলছিলাম যে ওই সময় কোয়েশ্চেন কিছু রেডি রাখাটা ইম্পর্টেন্ট, হ্যাঁ সেটা হতে পারে যে একটু রিসার্চ করে প্রফেসরের প্রোফাইল ঘেটে টেটে কিছু রিসেন্ট পেপার, খুব আগের পেপার না, রিসেন্ট কিছু পেপার পড়ে কিছু প্রশ্ন আগে থেকেই টুকে রাখা, যে আমি এই যদি সুযোগ পাই তাহলে যেন আমি এই কোয়েশ্চেন গুলো করতে পারি আর কি। আবার অনেক সময় এমন হয় যে হয়তো প্রফেসরই নিজ থেকেই ডিসকাস করতে থাকবেন তার প্রজেক্ট গুলো, যে আমার এই প্রজেক্ট আছে, এই কাজ করছে, তখন রিলেভেন্ট হলে তখনও মাঝে মধ্যে একটা দুটো প্রশ্ন ছুড়ে দেওয়াটাই মানে এটা একটা মানে ভালো আর কি, মানে বিষয়টা এরকম না হয় প্রফেসর জিজ্ঞেস করেছে যে ওকে তোমার কোনো প্রশ্ন আছে কিনা, আমি বললাম যে আমার কোনো প্রশ্ন নাই, সো এটা একটা ব্যাড কনভারসেশন। আমি বললাম যে ঠিক আছে তোমার ল্যাবে কাজ করার পর আমি পোস্টডক্টর অপরচুনিটি পাবো কিনা, বা তুমি আমাকে জবের সেক্টরটা তোমার সাথে ইন্ডাস্ট্রি লিংকেজ আছে কিনা, যারা কারেন্টলি কাজ করছে ল্যাবে এরা তোমার কাছ থেকে কাজ করার পর কোথায় কোথায় যায়, জব সেক্টর, এই বিষয়গুলো মনে হয় জিজ্ঞেস করা যেতে পারে। একদম আর এটা লাস্ট কোয়েশ্চেন হবে, আমরা অনেকক্ষণ নিয়ে ফেলেছি সময়। থ্যাংক ইউ যারা শুরু থেকে এখন পর্যন্ত আছেন। শরীফুল ইসলাম সুজন কোয়েশ্চেন করেছেন, আই এম কারেন্টলি ডুইং এ মাস্টার্স, if I want to pursue the second masters, would that be a good decision? Which one is easier to get funding for, a masters or a PhD? Okay. I guess for your situation, pursuing a PhD would be better, because
এখন আমি যদি একটা মাস্টার্স থাকার পরে আরেকবার মাস্টার্সের জন্য অ্যাপ্লাই করি, তাহলে আই উইল হ্যাভ টু মানে কনভিন্স দ্য অ্যাডমিশন কমিটি যে আমি কেন একটা মাস্টার্স চাই। এখন অনেকেই, হ্যাঁ, কেউ যদি একেবারে ড্রাস্টিক্যালি ফিল্ড চেঞ্জ করতে চায়, অনেকেই আছে যে আমি মাইক্রোবায়োলজিতে আন্ডারগ্রেড করলাম, মাস্টার্সও করলাম, এখন আমি একদম কম্পিউটার সায়েন্সে পিএইচডি করতে মানে মাস্টার্স করতে চাই। এটা একটা হয়তো বা হ্যাঁ রিজন হতে পারে যে আমি ইনস্টেড অফ মানে কি বলে, এটা আমার একটা ট্রানজিশন পয়েন্ট, সো আই ওয়ান্ট টু ইট, বাট অবভিয়াসলি দ্যাটস গোনা বি ভেরি ডিফিকাল্ট, মানে জাস্ট বলে রাখার জন্য যে এটা কনভিন্স করাটা ইজ গোনা বি হার্ড। বাট ওই রকম এক্সেপশনাল সিচুয়েশন ছাড়া আরেকটা মাস্টার্সের জন্য মানে ফান্ডিং পাওয়াটা ইজ ডিফিকাল্ট আসলে। মানে আমি বলবো এই সিচুয়েশনে পিএইচডি পারসু করাটা ইজ মাচ ইজিয়ার এন্ড মানে ফান্ডিং পাওয়ার জন্য আর কি, যেহেতু এক্সপেরিয়েন্স আছে অলরেডি, একটা মাস্টার্স আছে, সো ওয়াই নট। আরেকজন কোয়েশ্চেন করেছে, উনি ওনার সেকেন্ড কোয়েশ্চেন এটা, ডু আই নিড পেপার পাবলিকেশনস ফর getting a scholarship? As I mentioned before, I'm interested in cancer biology. So should I work for publication right now? So উনি বাংলাদেশি স্টুডেন্ট, উনি ক্যান্সার বায়োলজিতে খুব ইন্টারেস্টেড, পাবলিকেশনে কাজ করতে চান। এখন ধরে নিলাম যে বাংলাদেশে ক্যান্সার বেসড কোনো কাজ হচ্ছে না, মানে ইন টার্মস অফ ওয়েট ল্যাব রিসার্চ, টুকটাক বায়োইনফরমেটিক্স এর কাজ হয়। উনি হয়তো চাচ্ছেন যে সেকেন্ডারি ডেটা নিয়ে কাজ করবেন। এখন সেকেন্ডারি ডেটা বলতে হয়তো অলরেডি পাবলিশড লিটারেচার আছে, সেগুলোকে রিভিউ করে উনি একটা রিভিউ আর্টিকেল করতে চাচ্ছেন। এখন একটা আন্ডারগ্রেড স্টুডেন্টের জন্য একটা রিভিউ আর্টিকেল, ডাজ ইট রিয়েলি হেল্পফুল? মানে এটা কি কোনো ভ্যালু অ্যাড করে, বা প্রফেসর এটাকে কিভাবে নেবে? ফার্স্ট অফ অল, এই রিভিউ আর্টিকেল লিখতে গিয়ে যে পরিমাণ মানে আমি জানি না, এটা ইজ গোনা বি ডিফিকাল্ট। মানে শুরুর দিকে একদমই যদি আমি খুবই মিনিংফুল কিছু করতে চাই একদম, এখন অনেক কিছুই অনেকে করতে পারে। মানে আরেকটা ব্যাপার আমি সবসময় মনে করি কি, যে আমি যে কাজটাই করি না কেন এটা কিন্তু আমার প্রোফাইলে থেকে যাবে, হ্যাঁ, এবং আমি যতই মানে ফিউচারে মুভ অন করি ইজ গোনা বি দেয়ার। সো মানে why not trying to do something meaningful from the very beginning? And I'm not saying the review article meaningful now, obviously it can be, but if you have some assistance মানে তাহলে হয়তো বা এটা বেটার হতে পারে। কিন্তু আমার কাছে মনে হয় যে এই ধরনের সিচুয়েশনে যে আমি কাজ করতে চাই, আই নিড এ পাবলিকেশন ফর গেটিং স্কলারশিপ অর হোয়াট এভার, সেক্ষেত্রে মনে হয় যে কারো একটা মেন্টরের আন্ডারে কিছু করতে পারলে ইজ বেটার আর কি, মানে হ্যাঁ মোর ভ্যালুয়েবল। আর সেক্ষেত্রে মেন্টর কারা হইতে পারে, এখন আমি যদি একটা পার্টিকুলার ডিপার্টমেন্ট থেকে আসি, আমার যদি কোনো অ্যালামনাই থাকে যিনি হয়তো বা কোনো একটা ইউনিভার্সিটিতে ক্যান্সার বায়োলজির উপরই কাজ করছেন, তার কোনো একটা কিছু আমি ছোট একটা কিছু করে দিতে পারি কিনা, অফার করে দেখা যায় কিনা। হ্যাঁ, এমনও হয়তো হতে পারে যে আমার ওই 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 অ্যালামনাইয়ের থ্রুতে আমি একটা কানেকশন বিল্ড করতে পারি। হ্যাঁ, এখন মানে দুনিয়াটা অনেক আসলে ছোট হয়ে গেছে, এখন মানুষ চাইলে অনেক কিছুই করতে পারে, হ্যাঁ, যেটা হয়তো অনেক বছর আগে হয়তো পসিবল ছিল না। তো আমি কোলাবোরেট করার ট্রাই করি, আমি চেষ্টা করতে পারি যে রিলেটেড যারা কাজ করে ওনাদের সাথে একটু কথা বলা, বা যদি আমি পেপারে নাও নাম ঢুকাতে পারি, ধরলাম যে আমি পেপার করতে পারলাম না, তাদের গাইডলাইনটা নিয়ে কিছু করা যায় কিনা, একটা মেন্টরের আন্ডারে করা, এটা হচ্ছে আমার মানে বটম লাইন আর কি, যে যাই করি আই উইল ট্রাই টু ডু ইট আন্ডার এ মেন্টর। সো দর্শক, থ্যাংক ইউ যারা শুরু থেকে ছিলেন। আমাদের হাতে আর কোয়েশ্চেন নেই, এবং আমাদের যেই স্ট্রাকচার কোয়েশ্চেন ছিল সেগুলো আমরা সব অ্যাড্রেস করার চেষ্টা করেছি। এরপরে যদি আপনাদের যারা পরে শুনছেন বা শুনবেন কোনো জিজ্ঞাসা থেকে থাকে, কমেন্ট বক্সে লিখতে পারেন, আমরা সেগুলো অ্যাড্রেস করার চেষ্টা করব। এরকম যদি অন্য কোনো টপিকে আপনাদের জানার বা জিজ্ঞাসা থাকে, বা অন্য কোনো গেস্টকে যদি ইনভাইট করাতে চান, তাহলে আমাকে সেটা জানাতে পারেন, আমি সেটা অ্যাড্রেস করবো, বা মানে সেরকম একজন গেস্টকে আপনাদের সঙ্গে কানেক্ট করানোর চেষ্টা করব। সো আজকে অতিথি আতিয়া আমিনকে আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, ওনার মূল্যবান সময় থেকে আমাদেরকে সময় দিয়েছেন বলে। আমাদের স্টুডেন্টরা আপনার সাথে যোগাযোগ করতে পারে, অথবা যেটা বললাম যে এসওপি পাঠাতে পারে, সেই বিষয়টা একটু আপনি আপনাদেরকে গাইডেন্স দিন, তাহলে তাদের জন্য হেল্পফুল হবে। সো আবার আপনাকে ধন্যবাদ জানাচ্ছি, এবং দর্শকদেরও ধন্যবাদ জানাচ্ছি যারা শুরু থেকে আছেন বা পরে যুক্ত হয়েছেন। অসংখ্য ধন্যবাদ। আবারও পরের শোতে কোনো একটা টপিকের উপরে দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। থ্যাংক ইউ। আল্লাহ হাফেজ।